এডিটিং জানি কিন্তু ভিজুয়ালাইজেশনের যে ক্ষমতা সেটা আমাদের খুব কম। ক্লায়েন্টের পারপাস কিচ্ছু জানার প্রয়োজন মনে করি না। একটা ভিডিও নেই ধাম এডিট করে দিয়ে দেয় আমার মতে বেস্ট আর অ্যানিমেশন মাইরা ফাটায় ফেলছি। আপনি যদি সার্চ করেন বাংলাদেশে যারা টপ ক্লাস মোশন করছে সবার স্টোরি বোর্ড আছে। আপনি যখন দেখেন যে এই টাইপের মোশন হয়, এই টাইপের স্যাস অ্যানিমেশন হয়, কিভাবে হয় এগুলো সব ডিজাইন থিঙ্ক। তো ভাই চারপাশের জীবনও সম্ভব না, কি হুদায় মিথ্যা কথা বলেন। এটার ভিতরে কনসেপ্ট লাগে, এটার মধ্যে স্টোরি লাগে, এটার মধ্যে ভিজুয়াল লাগে, এটার মধ্যে ফুল ওয়ার্কফ্লো লাগে, ওভারঅল সব কিছু মিলিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়। আপনি যদি চান যে এক ক্লিক দিয়ে হয়ে যাবে, বিষয়টা এত সহজ না। যে ভাই কৃষিকে খারাপ বলছেন, আপনার তো গুষ্টি মারি আমি। এই যে কালারটা অপোজিট হইলো, এটা দেখতে জঘন্য লাগতেছে না? কেন জঘন্য লাগতেছে? কালারের সাথে ম্যাচ করতেছে না। কেন কালারটা দিচ্ছেন এই অর্থ আপনার কাছে থাকতে হবে, এই কোয়েশ্চেনটা আপনার থাকতে হবে, আমি কেন এই কালারটা দিচ্ছি। আবল তাবল কালার মারবেন, জিনিস হয়ে যাবে জঘন্য, ক্লায়েন্ট মারবে থুতু, আপনি মারবেন থুতু, দূর কাজ করুন না তো। এইখানে আমরা চাইলেও হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের টাইমটা অনেক লিমিটেড। সো এখানে আমি সবচেয়ে বেশি ওই দিন একটা কোয়েশ্চেন নিয়েছিলাম আপনাদের থেকে, যারা হচ্ছে যে আপনারা কি শিখতে চান সেটা নিয়ে। সেখানে অধিকাংশ মানুষ একটা জিনিস বেশি কোয়েশ্চেন করছেন যে ভাই এডিটিং জানি কিন্তু ভিজুয়ালাইজেশনের যে ক্ষমতা সেটা আমাদের খুব কম, আমরা ভিজুয়ালাইজ করতে পারি না। রিজন হচ্ছে যখন সফটওয়্যারে যাই, ওকে একটা ভিডিও দিছে ক্লায়েন্ট, আরে ফাটাইয়া দিব, আর কি এত কাজই জানি যে ফাটাইয়া দিব, কিন্তু যখন ফাটাইয়া দিতে যাই তখন আর মাথায় আইডিয়া আসে না। তখন তো মাথা হ্যাং, আল্লাহ আমি কোন জায়গায় আসলাম, মনে হয় জাহান্নামের চৌরাস্তার কোন এক জায়গায় ফালাইয়া দিছে, রাইখা দিছে, এখন এই জায়গাতে বের হওয়ার রাস্তা আর খুঁজে পাচ্ছি না, বিষয়টা এমন। সো এই যে এই প্রবলেমটা হয় এটা কেন হয়? সো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব, প্লাস হচ্ছে ওইটার সাথে আমরা স্টোরিটা কীভাবে টেল করব। যে একটা কন্টেন্টের আমরা বলি স্টোরি ইজ আ কিং। যে কোনো একটা ভিডিওর কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্টের মূল বিষয় হচ্ছে স্টোরি, মোশন স্টোরি না। আপনার ওই এআই দিয়ে 3D অনেক কিছু করে ফেললেন, সেটাও স্টোরি না। ই মূল স্টোরিটা হচ্ছে অন্য জিনিস, সম্পূর্ণ আলাদা জিনিস। যেটা হচ্ছে আপনি যদি একটা ভিডিও শুধুমাত্র একটা কন্টেন্ট ক্যামেরাতে রেকর্ড করেন এবং ওইটাকে যদি প্রপার ওয়েতে একটা স্টোরি বানাতে পারেন, ওটা মানুষ এমনিতেই কনজিউম করবে। আমি স্ক্রিন শেয়ার করে দিই, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। আমি একটা পিডিএফ রাখছি এখানে। আমরা এখানে একটা কথা দিয়ে শুরু করব, একটা কথা দিয়ে শেষ করব। সো শুরুতে হচ্ছে এটা আমাদের যে ওয়েবিনারের নাম ছিল যে দ্য আর্ট অফ ভিজুয়ালাইজেশন অ্যান্ড স্টোরি টেলিং, এটা হচ্ছে নর্মাল নাম। আমরা শুরুতে একটা ওয়ার্ড দিয়ে শুরু করব, এ পোর বয় ড্রিমিং অফ বিকামিং সাকসেসফুল। অর্থাৎ সে স্বপ্ন, একজন গরিব মানুষের স্বপ্ন দেখে সাকসেসফুল হওয়ার, যে একদিন সে সাকসেসফুল হবে। এখানে কনসেপ্ট কিন্তু দুইটা, এ পোর বয়, আরেকটা হচ্ছে সে সাকসেসফুল হবে। সো এখানে মাঝখানে অনেক বড় একটা গল্প থাকে, তাই না? যে পূর্বয় সে গরিব ছিল, সে ওখান থেকে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখার পরে সে তার স্বপ্নটাকে একসময় গিয়ে সাকসেসফুল করবে। সো এইখানে আমি যদি দেখাই যে এই হচ্ছে গরিব মানুষ, এ সাকসেসফুল, এবং মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে প্রসেস। এই মাঝখানে সবটুকু আপনি কিভাবে ভিজুয়ালাইজ করে, কিভাবে স্টোরি টেলিং করে মানুষকে দেখাবেন, এটাই হচ্ছে মূল খেলা। এইটা যত সুন্দর হবে, মানুষ তত বেশি এটাকে দেখার জন্য আগ্রহ পোষণ করবে। এটা মুভিতে হইতে পারে, এটা শর্ট ফিল্মে হইতে পারে, এটা আপনি কোনো একটা ডকুমেন্টারি বানাচ্ছেন সেটা হইতে পারে। যেমন ওই দিন আমরা ইউটিউবে একটা দেখলাম, টাটার যে মালিক, তাকে নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছে, 10 থেকে 12 মিনিটের ডকুমেন্টারি। ওইখানে সে এই জিনিসটাকে এত সুন্দরভাবে স্টোরিটা টেলিং করছে, তার ছোটোবেলা থেকে কী ছিল, তার বাবা কী করতো, এই যে কনসেপচুয়ালভাবে একটার পর একটি স্টেপ বাই স্টেপ একটা গল্পকে কন্টিনিউ করা এবং মানুষকে হুক করে রাখা, এটাই হচ্ছে মূল। সো এইটা হচ্ছে এখানকার গল্প। এখন এই গল্পটাকে সাজাবেন কিভাবে, কিভাবে ভিজুয়ালাইজ করবেন, কিভাবে পাবলিককে হুক করবেন, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা নিচের দিকে আসতেছি। সো আমরা শুরু করলাম কি, এ পোর বয় ড্রিমিং অফ বিকামিং সাকসেসফুল। সো সো সে গল্প দেখছে, সে একদিন সাকসেসফুল হবে। আমরা এখন প্রসেস নিয়ে আলোচনা করব। এক এক কথায় কিন্তু গল্প শুরু করা যায়, শেষও করা যায়। সো আমরা শুরু করলাম, শেষও করলাম। এখন স্টেপ 1, কোর আইডিয়া ক্লিয়ার করা। আমরা এই যে একটা গল্পটা রেডি করব, বা সে একটা স্বপ্ন দেখছে, এটা কিন্তু অনেক অনেক এই যে উক্তিটা কিন্তু অনেক বিখ্যাত একটা উক্তি। সো এই যে কোর আইডিয়া ক্লিয়ার করো, সো কোর আইডিয়া কীভাবে ক্লিয়ার করব? সো একটা গল্পের মূল মেসেজ কি থাকে? আমার কথা হচ্ছে এইটা, যে আমরা এই গল্পটা মানুষকে বলবো, এটার মূল মেসেজটা কি থাকে, তাই না? এখানে আপনি যদি ভালোভাবে চিন্তা করেন, এখানে মূল হচ্ছে 3টা মেসেজ। একটা হচ্ছে হার্ড ওয়ার্ক, একটা হচ্ছে বিলিফ, আর একটা হচ্ছে লাইফ চেঞ্জ। সো এইখানে মূল হচ্ছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক কি? তার ভীষণ। সে ছোটোবেলায় যখন সে ছোট ছিল, মোটামুটি সে বয়স ছিল যখন কিছুটা বুঝতে শিখছে,
তখন তার মধ্যে একটা ভিশন আসছে, হয়তো বা কাউকে দেখে, হয়তো বা কিছু একটা দেখে, হয়তো বা কিছু একটা রিয়েলাইজ করে যে আমার যদি লাইফে কিছু করতে হয় তাহলে আমার ভিশন দেখতে হবে। দেখেন আমাদের বাংলাদেশের, প্লিজ কাইন্ডলি সবাই একটু মিউট করেন। এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অধিকাংশ মানুষের ভিশন খুব ছোট থাকে। আমরা খুব ছোটখাটো ভিশন নিয়ে অনেক বেশিই করি। সো ভিশন অনেক বেশি ম্যাটার করে। রিজন হচ্ছে আপনার ভিশন যত বড় হবে, আপনি নিজেকে তত বেশি বার্ন করতে পারবেন অ্যান্ড আপনি ওই পর্যন্ত যাওয়ার জন্য তত বেশি রিস্ক নিতে পারবেন। সো এই ভিশনটা অনেক বেশি ক্লিয়ার থাকা। দেখবেন যে আপনার ক্রিস্টোফার নোলানকে তো আমরা সবাই চিনি, তাই না? তখন সে একটা মুভি বানানোর আগেই যখন স্টোরি লেখে ওইটার ভিজুয়াল কেমন কী হবে সে সব জানে। কোন ক্যামেরা দিয়ে শ্যুট করবে, আইম্যাক্সের কোন ক্যামেরা দিয়ে শ্যুট করবে এবং সবথেকে বেশি ডিফিকাল্ট জিনিসগুলাই কিন্তু ও করে। রিজন কি? ওর ভিশন অনেক বেশি ক্লিয়ার থাকে যে এই জায়গাটায় আমি করব, এখানেই করব এবং এখানে হচ্ছে আমি মানুষের থেকে সবার থেকে আলাদা জিনিস করব। তার মানে ওর ভিশন ক্লিয়ার। এরপরেও প্রসেসে যায়, এরপরে 6 মাস লাগে, 7 মাস লাগে, একেকটা টেক 2-3 মাস করে একজন অ্যাক্টরকে নিয়ে তারপরে করায়। সো এর কারণ হচ্ছে ভিশনটা ক্লিয়ার দেখেই কিন্তু সে ওই জায়গায় রিস্কটা নিতে পারতেছে। সো একটা হচ্ছে ভীষণ হার্ড ওয়ার্ক। ভীষণ যখন থাকবে তখন সে অটোমেটিকলি হার্ড ওয়ার্ক করতে পারবে। বুঝতে পারছেন? দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড পরিশ্রম, বিলিফ। সো এই পরিশ্রমটা আসে হচ্ছে আপনার বিশ্বাস থেকে। এই যে ভীষণটা দেখলেন, এখন আপনার মধ্যে বিশ্বাসটা জাগবে। বিশ্বাসটা জাগবে, তারপর হচ্ছে আপনি পরিশ্রমটা করতে পারবেন। তার আগে, কারণ আপনার মধ্যে যদি বিশ্বাসই না থাকে, যেমন আমাদের বাংলাদেশে অনেক এডিটর আর কি যারা নতুন ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, ভাই জিজ্ঞেস করে, ভাইয়া আমি কি আসলে ভিডিও এডিটিং করতে পারবো? তার মধ্যে বিশ্বাসই নাই যে আমি করতে পারবো কি পারবো না, আমি কি রিস্কটা নিব কি নিব না। সো এই বিলিফটা না থাকলে তার মধ্যে প্রবলেমটা ইন ফিউচারে গিয়ে সেটাকে যদি কন্টিনিউ করতে চায় তার জন্য অনেক বেশি প্যারা হয়ে যায়। সো এইটা হচ্ছে প্রচণ্ড বিলিফের সাথে অনেক বেশি কানেক্টেড। এরপরে হচ্ছে লাইফ চেঞ্জ, এরপরে পরিবর্তন। কারণ হচ্ছে আমরা জানি যে একটা মানুষ পরিশ্রম করতে 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 যদি সে ওইখানে সাকসেস নাও পায়, সে পরবর্তীতে গিয়ে কিন্তু সেটার বেনিফিট এক সময় না এক সময় পেতেই পারে। পাই, এটা সাধারণত অধিকাংশ মানুষই পায়। কারণ হচ্ছে পরিশ্রম মানুষের কখনো বৃথা যায় না। সেটা কোনো না কোনোভাবে কাজে সেটা লাগবেই। সো এইটা হচ্ছে আমাদের একটা কোর আইডিয়া ক্লিয়ার স্টেপ, যে আমরা কিভাবে নিজেদের আইডিয়া ক্লিয়ার করব শুরুতে। যে আমরা কি করতে চাচ্ছি, আমাদের ভিশনটা কি এবং এটার মধ্যে কতটুকু পরিশ্রম এবং এটার আউটপুটটা কি আসতে পারে। সো এই ভিশনটা আমার মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার। স্টেপ 1, এটা ভিজুয়ালাইজেশনের একটা স্টেপ। এরপরে কি? এরপরে খেলা হচ্ছে টার্গেট অডিয়েন্স। এই জিনিসটা, এই ওয়ার্ডটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অধিকাংশ সময় কাজ করি কি? আমি একটু এখানে যাই। আমরা অধিকাংশ সময় কাজ করি কি? আমাদের টার্গেট অডিয়েন্স বলতে কিছু থাকে না। আমরা একটা কনসেপ্ট আনি, ক্লায়েন্ট দিল, ক্লায়েন্টের পারপাস কিচ্ছু জানার প্রয়োজন মনে করি না। একটা ভিডিও নেই, ধাম এডিট করে দিয়ে দেয়, আমার মতে বেস্ট। আরে অ্যানিমেশন মাইরা ফাটায়া ফেলছি। এখন আপনি অ্যানিমেশন মাইরা ফাটায়া ফেলছেন। ক্লায়েন্টের পারপাস কি সার্ভ হইছে? তার যে অডিয়েন্স, তার অডিয়েন্স কি দেখতে চায়? এখন আপনি একজন ব্লগারের ভিডিও এডিট করতেছেন, সেখানে ধুমায় অ্যানিমেশন মারলেন। একজন ব্লগার বলতে ফুড ব্লগারের একজন ভিডিও এডিট করতেছেন, ওইখানে আপনি ধুমিয়া অ্যানিমেশন মারতেছেন। ওটার কি যে দেখতেছে তার কোনো কাজে লাগতেছে? সে দেখতে আসছে কি ফুড ব্লগারের সুন্দর খাবার। আপনি খাবারে ফোকাস করেন। খাবারে কিভাবে আরও ফ্যান্টাসাইজ করা যায় সেটাই ফোকাস করেন। এটা করলে আপনার লাভ হবে কি? এটা করলে তার যে অডিয়েন্স, সেখানে অডিয়েন্স এঙ্গেজিং বাড়বে। সো আমরা যখন এই যে কোনো একটা ভিডিওকে এডিট করব, তখন এটা আমাদের মাইন্ডে অবশ্যই রাখবো যে আমরা কি নিয়ে, কোন টার্গেট অডিয়েন্স নিয়ে কাজ করতেছি। সো এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। এখন টার্গেট অডিয়েন্স যখন আমরা সিলেক্ট করব, তার কয়েকটা ধাপ আছে। একটা হচ্ছে কিডস, একটা হচ্ছে অ্যাডাল্ট, একটা হচ্ছে ওল্ড ম্যান। আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু এই 3 ধাপেরই। আপনার দেখেন যে কিডস আমরা ধরি বয়স কত, 1 থেকে 12 বছর, এই পর্যায়ে যারা আছে তারা কিডস। এরপরে যারা আছে 12 বছরের পর থেকে 12 বছর বলতে বাংলাদেশি হিসাবে হচ্ছে 18 বছর, কিন্তু আসলে 12 বছরের পরেই পাকনা হয়ে যায় সব। সো এটা হচ্ছে মোটামুটি হচ্ছে একটা যে কিডস এই পর্যন্ত থাকে। সো 18 বছরই ধরলাম। 18 থেকে আপনার 35 থেকে 40 পর্যন্ত ফুললি অ্যাডাল্ট। এরপরে মানুষ ওল্ড হওয়া শুরু হয়ে যায়, যে তার বার্ধক্য আসা শুরু হয়। সো এই টাইপের 3টা অডিয়েন্স আপনার সামনে আছে। এখন মনে করেন আমরা ধুবড়াঠি তো অনেকেই চিনি, ধুবড়াঠিতে তো অধিকাংশ মানুষই চিনি। এক হচ্ছে আপনার ধুবড়াঠি যখন 2022 বা 23 সালের দিকে তখন নতুন এডিটিং স্টাইলটা আনলো, তখন কিন্তু ইন্ডাস্ট্রিতে বাচ্চা পোলাপান চিনতো। কারণ কি? তার হচ্ছে এডিটিং স্টাইল কপি করার জন্য। নটে ওইখানে আপনার শিখার জন্য যাইতো না। সো এখন ওর টার্গেট অডিয়েন্স কারা মূলত?
ওর টার্গেট অডিয়েন্স কি ওই এডিটর? ওর টার্গেট অডিয়েন্স কিন্তু এডিটর না। ওর যে টাইপের মেসেজ, সেই টাইপের মেসেজ বোঝার জন্য 18+ হইতে হয়। ওর যে টাইপের কনসেপ্ট, ওই কনসেপ্টগুলো বোঝার জন্য 18+ হইতে হয়। তার মধ্যে ওই জ্ঞানটা থাকতে হবে। সো তার অডিয়েন্স কি 18 পর থেকে শুরু হয়। 18 পর থেকে শুরু হয়ে কত পর্যন্ত যায়? 50 পর্যন্ত আমরা ধরতে পারি। তার মধ্যে তার অর্থ হচ্ছে দুই টাইপের অডিয়েন্স তার কন্টেন্ট মধ্যে পাওয়া যায়। এখন তার কন্টেন্ট ওই ফোকাস করেই কিন্তু বানানো হয়। এখন আপনি বলতেন ভাই অ্যাডাল্ট বলতে আমি এখন সে তো অ্যাডাল্ট কনসেপ্ট নিয়ে কাজ করে না, সে অ্যাডাল্ট কেন দিবে, অ্যাডাল্ট জিনিস কেন দিবে, তাই না? টার্গেট অডিয়েন্স বলতে যে অ্যাডাল্ট মানে যে অ্যাডাল্ট জিনিস দিবে বিষয়টা এমন না। সে অ্যাডাল্ট, তার মানে কি তার বোঝার ক্ষমতা আছে, সে যেটা বলতেছে। যেমন আপনি একটা মনে করেন একটা মনে করেন সাইন্টিফিক একটা জিনিস একটা 5 বছরের বাচ্চার সামনে গিয়ে বলবেন, অনেকক্ষণ গল্প করলে সে কি এটা কিছু বুঝবে? তার মাথার কিচ্ছু আসবে না, সে সব কিছু তার মাথার উপর দিয়ে যাবে। তাহলে কি ওইটা বুঝাইতে হবে ওই লেভেলের লোকরে গিয়ে। সো এই বিষয়টা হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, যে আপনি টার্গেট অডিয়েন্স ঠিক করার পরে তারপর হচ্ছে আপনি একটা আলাদা করবেন যে এই কন্টেন্ট যেটা বানাচ্ছি সেটা আমি কাদেরকে নিয়ে কাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি। বা একটু মেসেজ দিন না, আমি একটু কথা শেষ করি। কারণ হচ্ছে এইভাবে যদি মেসেজ আসে আমরা নিব, ইনশাল্লাহ আপনাদের কথা নিব। কারণ হচ্ছে এই ধূপ করে মেসেজ কথার যে ফ্লোটা নষ্ট হয়ে যায়। ওকে, আমরা আপনাদের অবশ্যই ইনশাল্লাহ সময় দিব, কথা বলার সময় দিব। আপনাদের কিউএনএ সেশন আছে, সো একটু টাইম দেন আমাদের, আমরা শেষ করি, একটা কনসেপ্ট শেষ করি। ওকে, সো আমাদের কনসেপ্ট গেল যে আমরা কয় টাইপের লোকদের নিয়ে কাজ করতে পারি। সো আমাদের ক্লায়েন্ট যখন কোনো একটা দিবে, কন্টেন্ট দিবে, তখন অবশ্যই তার সাথে আমাদের বসে এই বিষয়গুলো একদম ক্লিয়ার করে নিব। আমাদের অধিকাংশ মানুষের ক্লায়েন্ট চলে যাওয়ার, আমি বলবো যে বাংলাদেশি মানুষের 80% মানুষের ক্লায়েন্ট চলে যাওয়ার রিজন হচ্ছে এই 3টা, যে আমরা কনসেপ্টই বুঝি না। মানে ক্লায়েন্টের দরকারই নেই। ওকে, ক্লায়েন্ট আমাকে $50 অফার করছে, $50 অফার করছে মানে কি সে ওই লেভেলের এডিট চায় এমন কোনো কথা আছে? না। দেখবেন যে 50 কেন $100 দিয়েও সে নর্মাল এডিট চাচ্ছে। রিজন কি? ওইখানে তার পারপাস সার্ভ হচ্ছে। এখন আপনি পারপাস না ক্লিয়ার করে আপনি দাম এডিশন মানলেন, ওইটা রিজনই নেই, ওটা অর্থই নেই। ওকে, এরপর হচ্ছে কি স্টোরি বোর্ড। আমরা এইটা অনেকেই করতে চাই না, কিন্তু আপনি যখন টপ ক্লাস কিছু আনতে চান তখন স্টোরি বোর্ড অনেক বেশি ম্যাটার করে। স্টোরি বোর্ড তখন শুধু ম্যাটার করে না, একটা আছে শুধু ম্যাটার করে, একটা আছে অনেক বেশি ম্যাটার করে। রিজন আছে, আপনি যদি সার্চ করেন দেখবেন যে বাংলাদেশে যারা টপ ক্লাস মোশন করছে সবার স্টোরি বোর্ড আছে, সবার স্টোরি বোর্ড আছে। আপনি স্টোরি বোর্ড ছাড়া কাজ করতে গেলেন সব কিছু আওলায় ফেলবেন আপনি। কারণ হচ্ছে স্টোরি বোর্ডের মধ্যে মূলত আপনার কনসেপ্টটা থাকে যে আপনি কি করবেন ফিউচারে গিয়ে, অ্যান্ড ওইটা যখন আপনি এক্সিকিউট করতে যাবেন তখন দেখবেন যে খুব সহজেই জিনিসটা আপনি মেক করে ফেলতে পারছেন। স্টোরি বোর্ড ছাড়া একটা কাজ আপনার স্টোরি বোর্ড করতে 2 দিন যাক সমস্যা নাই, কিন্তু পরবর্তী কাজ নামাইতে আপনার 1.5 দিন লাগবে। আর যদি আপনার স্টোরি বোর্ড না থাকে, আপনি যখন একটা করে ধরে বানাইতে যাবেন, আপনার রিসার্চ করবেন, বানাবেন, দেখবেন সব জগা কিছু রয়ে গেছে। এটা হচ্ছে স্টোরি বোর্ডটা করা। এখন স্টোরি বোর্ড কীভাবে করবো দেখেন, স্টোরি বোর্ডের কয়েকটা আছে। আমি এখানে 3টা জিনিস রাখছি, যে একটা হচ্ছে আপনার ডকুমেন্টারি টাইপের, একটা হচ্ছে স্যাস টাইপের, আর একটা হচ্ছে টকিং হেড। সো দেখেন এইখানে এখন যে অনেকে ভাবে ভাই স্টোরি বোর্ড তো করবো, স্টোরি বোর্ড করলে আমি আর্ট পারি না, ওই লেভেলের আর্ট করতে হবে, করতে হবে, কিচ্ছু করতে হয় না স্টোরি বোর্ড করতে। স্টোরি বোর্ডের জন্য 2টা দাগই এনাফ, খালি আপনি বুঝতে হয়েছেন। কারণ আপনি স্টোরি বোর্ডটা দেখবেন, আপনি ওইটা থেকে কনসেপ্ট বের করবেন, আপনি ওইটাকে মোশনে নিয়ে কনভার্ট করবেন, আপনি এখন সবই করবেন আপনি। সো আপনার অন্যকে বোঝানোর জন্য স্টোরি বোর্ড বানানোর কোনো অর্থ নাই ওখানে। হ্যাঁ, এখন বলবেন যে ভাই যারা মুভি বানায় তারা তো একদম স্কেচ বোর্ড থেকে বানায়, প্যারাসাইটের মতো মুভি পুরোটাই স্টোরি বোর্ডে পুরো স্কেচ করে পুরো সব কিছু আঁকা ছিল। এখন ভাই ওইটা তো মুভি, এর $1000 বাজেট, আপনার ক্লায়েন্ট দিবে $50। $50 জন্য এখন কি একজন যে স্কেচ আর্ট করে তাকে হায়ার করবেন? তার বাজেটটি তো আপনি বুঝাইতে পারবেন না। এইখানে স্টোরি বোর্ড বলতে আমরা বুঝাইতে চাচ্ছি হচ্ছে স্টোরি বোর্ড এমন করেন যেটা আপনি ভালো মতো বুঝেন, জাস্ট আপনি বুঝেন, আপনি ভালো করে বুঝলেই মোর দেন এনাফ ফর ইউ। সো এইখানে দেখেন এই যে এটা একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আপনি যদি নিজে বানাইতে যান কতক্ষণ চিন্তা করতে হবে। কিন্তু আপনি এই জিনিসটাকে 4-5টা জিনিস দেখলেন, মনে করেন আমি এখান থেকে পিন্টারেস্টে চলে গেলাম। এখন বলবেন ভাই পিন্টারেস্টে খ্যাত বস্তি হয়ে গেছে। ভাই পিন্টারেস্টে খ্যাত বস্তি হয় নাই, এটা যারা বলতেছে তারা আমার মতো খ্যাত বস্তি হয়েছে।
আপনি নট অনলি পিন্টারেস্ট, আপনি ইনস্টাগ্রামে থাকেন, আপনি যখন ভিজুয়ালাইজার, যেহেতু আপনি একজন ভালো ভিডিও এডিটর, আপনার এই 2টা জায়গায় থাকতেই হবে। আপনি বিশ্বাস করেন না করেন, ওয়ার্ল্ডের যত আছে, আপনি বলতেছেন সবাই ক্রিয়েটিভ আইডিয়া আসে কোথা থেকে? আপনি কপি করবেন না, কপি করতে হবে না তো সব কিছু, কপি করবেন কেন? কিন্তু আপনি আইডিয়া নিবেন। এখন আইডিয়া নিতে গিয়ে তো ফুল কপি অবশ্যই হবে না। আপনি যখন আইডিয়া নেবেন তখন অবশ্যই আপনার চারপাশে 10-12টা জিনিস রাখবেন। 10-12টা জিনিস থেকে একটা জিনিস করবেন। দেখেন আপনারটা কপি হয় কিনা। জীবনে কেউ কপি ধরতে পারবে না। এর রিজন হচ্ছে যে আপনি যখন 10-12টা জিনিস এক জায়গায় রাখবেন, আপনার সাবকনসিয়াসলি আপনার মাইন্ডে নতুন একটা প্রোডাক্ট তৈরি করে দিবে তখন। অটোমেটিকলি হবে এটা। কিন্তু শুরুর দিকে এটা টাইম লাগে এবং এটা যখন আস্তে, আস্তে বিল্ড হয় আপনার মধ্যে, বিল্ড হয়, পরবর্তীতে এটা টাইম লাগে না। সো আপনি যখন এই টাইপের মোশন করেন, অ্যাডভান্স কিছু করবেন, তখন অবশ্যই স্টোরি বোর্ড করবেন। আপনি Pinterest এ থাকেন, আপনি বেশি ভিজুয়াল। এখন আরেকটা জিনিস দেখি যে আমরা যারা ভিডিও এডিটর আছি তারা শুধু ভিডিও দেখেই কাজ চালিয়ে দিই। ভাই আপনি যখন দেখেন যে এই টাইপের মোশন হয়, এই টাইপের স্যাস অ্যানিমেশন হয়, কীভাবে হয়? এগুলো সব ডিজাইন থিঙ্ক, সব ডিজাইন আইডিয়া থেকে তারপর হচ্ছে মোশনে আসে। তার মানে আপনার ডিজাইন আইডিয়া যত ভালো হবে তত সুন্দর আপনি মোশন করতে পারবেন। সো আপনি নট অনলি মোশন দেখবেন, আপনি ডিজাইনও দেখেন, আপনি হরেক টাইপের ডিজাইন দেখেন। সো যত ডিজাইন দেখবেন তত দেখবেন না আপনার সাবকনসিয়াসলি আপনার মাইন্ডে অনেক কিছু আসতেছে। সো ওগুলোতে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন আপনি একটা জিনিস করতে চাচ্ছেন, হুট করে নতুন একটা আইডিয়া এসে পড়ছে আপনার। ওকে, এটাকে এইভাবে একটু ট্রাই করি, এটাকে এইভাবে একটু ট্রাই করি। সো 4-5টা ট্রাই করার পরে একটা দেখবেন খুবই ভালো আউটপুট এসে পড়ছে। আর যে এমন আউটপুট আছে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। সো আইডিয়া মূলত হচ্ছে আপনার মাথায় আস্তে আস্তে স্টোর করতে হয়। আপনি একজন নতুন ভিডিও এডিটর এসে দেখলেন হচ্ছে আপনার কার নাম বলবো, আপনি মনে করেন ম্যাগনেস মিডিয়ায় দেখলেন। ম্যাগনেস মিডিয়া দেখার পরে মাথার মধ্যে আগুন ধরে গেছে, আল্লাহ আমার তো এই কাজ হচ্ছে না। আপনি ভিডিও এডিটিং আছে মাত্র 4 মাস, আমার তো এই কাজ করতে হবে, আমি কীভাবে করব? এখন যখন আইডিয়া আনতে গেছেন শেষ, আপনার কাজও আগায় না, আপনার পিছু আগায় না, আপনিও আগায় না, আপনার মাথাও আগায় না। রিজন কি? রিজন হচ্ছে আপনার মাথায় তো ওই পরিমাণ ক্রিয়েটিভিটি স্টোরি নাই, আপনি স্টোরি করেন নাই। ওইটা আপনার আপনার স্টোর ফুল করতে হবে না। আপনার মাথায় যখন আইডিয়া থাকবে, আপনার মাথায় যখন আইডিয়া থাকবে তখন হচ্ছে আপনি আস্তে আস্তে একটা ফ্লোটা রেডি করতে পারবেন। আমার কথাটা বুঝছেন? সো আগে হচ্ছে 10টা আইডিয়া নেন, একটা কনসেপ্ট বের করেন, 10টা আইডিয়া নেন। ওকে, এইখানে আমি একটা সুন্দর একটা জিনিস দেখাই। আমরা রিসেন্টলি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার টিম মেম্বাররাই কাজ করে। এখানে সম্পূর্ণ আমি কাজ করি নাই, এবং এরা যারা আছে তারা হচ্ছে আমার ব্যাচ 2 এর স্টুডেন্ট। সো এইখানে আমি দেখাই একটা জিনিস। এটার ভিডিওটা হয়তো বা অনেকে ইউটিউবে দেখছেন। এটা ভিডিওটা প্লে করি। হ্যাঁ, প্রতিদিন 100টিরও বেশি চুল পড়ছে। আমি যদি বলি আজ আপনার যে চুলটি পড়ছে সেটি কিন্তু 3 মাস আগে থেকেই দুর্বল হয়েছে। যা হয়তো আপনি অবহেলা কিংবা সময়ের অভাব এই সমস্ত অজুহাত দিয়ে খেয়ালি করেন। তবে একটু যত্ন নিলে কিন্তু আপনি এই চুল পড়া রোধ করতে পারবেন। ব্যবহার করুন বিএসটিআই অনুমোদিত আইএসও ও জিএমপি সার্টিফাইড ন্যাচারাল বাই রাফিক ন্যাচারাল হেয়ার অয়েল। এই হেয়ার অয়েলটি কিন্তু 30টিরও বেশি প্রাকৃতিক উপাদানের তৈরি, যার 90% কাঁচামালই আসে আমাদের নিজস্ব অ্যাগ্রো থেকে। আর প্রসেসটাও হয় আমাদের। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, স্ক্রিন তো শেয়ার করা আছে, যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। ওকে সাথে নিজস্ব ফ্যাক্টরিতে ওকে, একটু এটা দেখেন, তারপর আমি একটা কথা বলতেছি। ফলে আমাদের হেয়ার অয়েলের গুণাগুণ থাকে একদম সেরা, যা আপনার চুল পড়া রোধ করে চুলের সকল সমস্যার সমাধান। সাউন্ড ভাই এটা আপনার লাগবে না তো আপাতত, জাস্ট ভিজুয়াল আইডিয়া দিচ্ছি, যেহেতু ভিজুয়ালটা নিয়ে করেন। সো এটা শেষের দিকে। সো এই যে ভিজুয়াল আইডিয়াটা, এটা কেন তার আউটপুটটা বের করতে পারছে? প্রথম কোশ্চেন হচ্ছে এইটা। 4 মাস 4.5 মাস আমার স্টুডেন্ট ছিল, এরপরে এই আইডিয়াটা কীভাবে বের করলো তারা? এটা হলো সবচেয়ে। এইটা যখন আমার কাছে আসে, আমি চাইলে এটা করতে পারতাম, কিন্তু আমি এটার মধ্যে হাতই দিইনি। আমি নিয়ে, কারণ ওরা সবাই কাঁচা, আমি জানি ওরা সবাই কাঁচা, ওরা এই লেভেলে আউটপুট বের করতে পারবে সেটাও আমি ভাবি নাই। কিন্তু আমি ওদেরকে বলছি যে তোমরা বের করো, তোমাদের 7 দিন আমি টাইম দেই, নিজের মতো কাজ করো। অ্যান্ড আমি যা শিখাইছি এই পর্যন্ত, তোমাদের যে ফ্লোটা শিখাইছি, ডিজাইন থিঙ্কিং, এরপর হচ্ছে কীভাবে ভিজুয়ালাইজেশনের আইডিয়া আনতে, এগুলা সম্পর্কেই করো। আর সর্বপ্রথম যেটা করবে স্টোরি, এবং স্টোরি বানিয়ে আমার কাছ থেকে অবশ্যই অ্যাপ্রুভাল নিবা। সো এই কয়টা জিনিস। অ্যান্ড এইটার ভিজুয়াল জাস্ট স্টোরি বোর্ড বানাইতে 3 দিন লেগে গেছে। 3 দিন পর আমার দেখাইছে হালকা কিছু চেঞ্জ দিচ্ছে, এরপর কিছু জায়গায় আমার জাস্ট আইডিয়া, আমি বলছি এইভাবে না করে এইভাবে ভালো হতো, দ্যাটস ইট। অ্যান্ড এই কাজ ওরা বের করে ফেলছে।
সো এটা আমি যখন ইউটিউবে দিছি অনেকে দেখি কমেন্টও করতেছে ভাই 4 মাসের জীবনেও সম্ভব না, কি হুদায় মিথ্যা কথা বলেন, এই 4 জন এখানেই আছে, আমি যদি বলি এখান থেকে দেখাই দিতে পারবো। সো কেন আসলো এইটা? এই আউটপুটটা কেন আসলো এই ১ম কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে আপনাকে ওই ফ্লোর মধ্যে যাইতে হবে এবং ওই পরিমাণ কনজিউম আপনাকে করতে হবে। এদেরকে আমি প্রত্যেকদিন না হলেও ২ থেকে 3 ঘন্টা বলি যে বইসা Pinterest এ বইসা থাকবা। রিজন থাকবে না। রিজন লাগবে না। Pinterest এ বইসা ডিজাইন দেখো, অ্যানিমেশন দেখো। রিজন থাকবে না। এই যে যখন এগুলা দেখে, দেখার পর এগুলা কি তার মাইন্ডের মধ্যে আস্তে স্টোর হচ্ছে। এখন এই স্টোরের আউটপুট হচ্ছে এগুলা। এবং সে ৪ মাস ৫ মাসের মতো হইছে, ওভারঅল ৫ ৫.৫ মাস হইছে। সো এই আউটপুট বের করছে। তার মানে সে ১ বছর পরে কোন লেভেলে আউটপুট বের করতে পারবে সেটা মনে করেন যে অলরেডি আমার একটা কনটেন্ট নিয়ে এরা কাজ করতেছে, ইনশাআল্লাহ খুব সুন হচ্ছে আমি আপলোড দিব এটা এই উইকের মধ্যে। তখন বুঝতে পারবেন যে এরা কি করতেছে। সো এই জিনিসটা, এই স্টোরি বোর্ড থেকে শুরু করে এই যে এই ফ্লোটা যখন আপনার মাথার মধ্যে আপনি ঢুকাতে পারবেন, তখন হচ্ছে আপনার ভিতর থেকে ওই লেভেলের আউটপুট বের করতে হবে। এখন আপনার বলে না ইন্ডাস্ট্রি হিলা ডালুঙ্গা, এমন ক্রিয়েটিভ আইডিয়া আনমু যে তা তোমার বাপ সব চেঞ্জ হয়ে যাবে, বিষয়টা এমনভাবে হয় না। আপনি ৩ মাসে কিছু আইডিয়া না আপনার আসলে না একদম সব ফেরে ফেলবেন, বিষয়টা এমন না। এমনভাবে কখনো ক্রিয়েটিভ সেক্টরে কাজ করতে পারবেন না। আর আপনি যখন একজন ভিডিও এডিটর, আপনি ওয়ার্ল্ডের সব থেকে হার্ডেস্ট জব করতেছেন। ওয়ার্ল্ডের যতগুলো হার্ড জব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও এডিটিং। সো আপনাকে এইটা মাথায় রেখে আসতে হবে, কারণ হচ্ছে আপনি এআই অনেক কিছু খাইতেছে, এআই পুরা ইন্ডাস্ট্রি ধ্বংস করে ফেলতেছে, কিন্তু একজন মানুষকে জিগা বলতে ভিডিও এডিটিং অবস্থা কি, ভিডিও এডিটিং এআইগুলা কি করেন জানে, খালি বিরল বানায়। ভিডিও এডিটিং এআইগুলা খালি বিরল বানায়। সো এর থেকে বেশি কিছু এদের আওকাতে আর আসতেছে না। ক্লড আসছে, ক্লড কি বানায়, 2টা টেক্সট অ্যানিমেশন কি বানায়, টেক্সট রাইটার ইফেক্ট। সো ওই টেক্সট রাইটার ইফেক্ট দিয়ে তো আপনার টেক্সট কি জানি টাইপ রাইটার ইফেক্ট দিয়ে তো আপনার ফুল অ্যানিমেশন হবে না, তাই না? সো এই হচ্ছে ওভারঅল বিষয়, যে এটা এমন একটা জব যেখানে একটা জিনিসের উপর ফুল কন্টেন্ট হয় না, এখানে অনেক কিছু লাগে। এটার ভিতরে কনসেপ্ট লাগে, এটার মধ্যে স্টোরি লাগে, এটার মধ্যে ভিজুয়াল লাগে, এটার মধ্যে ফুল ওয়ার্কফ্লো লাগে, অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়। সো আপনি যদি চান যে এক ক্লিক দিয়ে হয়ে যাবে, বিষয়টা এত সহজ না। হিক্সফিল্ডও ওই বানায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা লাস্ট কন্টেন্টে, এই যে আমার যেটা বলি আপকামিং আসতেছে, ওই হিক্সফিল্ড দিয়ে আমরা একটা জাস্ট ভিজুয়ালাইজেশন করতে যাচ্ছিলাম। যা বানাইছে মোটামুটি আগামী মনে করেন ১ বছরের মধ্যে আমি আর হিক্সফিল্ডে ঢুকতেছি না। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রবলেম। এগুলা ওই হিক্সফিল্ডে বিরলি বানায়। সিডিয়ান্স কি বানায়? সিডিয়ান্স বানাচ্ছে আর সিডিয়ান্স 2.0 যেটা আছে মুভি স্টাইল, ওখানে কি মোশন আছে? ওখানে অ্যানিমেশন আছে, ওখানে কনসেপ্ট আছে। এখন ওগুলা দিয়ে বানাইতে পারবে নাটক। ওগুলা দিয়ে আপনার নাটক বানাইতে পারবে। অলরেডি এআই এই টাইপের নাটক বানাচ্ছে। কিন্তু হিউম্যান যে টাচ ওটার মধ্যে আছে? নাই। হয়তো ওইটা আসলে আরও ৫ বছর লাগবে। এখন ৫ বছরের জন্য কি আপনি কৃষি কাজ করবেন? কৃষিকাজকে আমি অসম্মান করিনি। এর আগে আমরা একটা দিছিলাম, মানুষ জুনায়েদ ভাইরে গাইল্যা যে ভাই কৃষিকে খারাপ বলছেন, আপনার তো গুষ্টি মারি আমি। এইভাবে গাইলে পরে জুনায়েদ ভাই আমার রাত ১১টা বা ১২টার সময় কল দিছে, ভাই এটা পোস্টটা ডিলিট করে দেই। এখন কৃষিকে আমরা খারাপ বলি নাই, অবশ্যই না, কারণ আমার ইন ফিউচার ফার্মিং করার ইচ্ছা আছে। কিন্তু এইটা বলতেছি যে এখন তাহলে কি করবেন এখন আপনাদের মধ্যে এইটা আসতে পারে যে কৃষি এখন তো তাহলে এই ভিডিও ইন্ডাস্ট্রিতে আসবই না। অবশ্যই আসবেন, কিন্তু এআই নিয়ে যে ভয়টা পাচ্ছেন সেটা না। আপনি হাইলি ক্রিয়েটিভ হন, আপনাকে অনেক বেশি টাকা দিয়ে মানুষ নেওয়ার জন্য বসে আছে। বাংলাদেশের এমন কোনো এজেন্সি নাই যাদের হচ্ছে ভিডিও এডিটর দরকার নাই। প্রত্যেক দিন এসে আমার কাছে বলে ভাই, জুনায়েদ ভাইয়ের কাছে বিশ্বাস করে জিগান, প্রত্যেকদিন এসে বলে ভাই 2টা এডিটর দেন। কেন বলে? কারণ হচ্ছে ওই হাইলি ক্রিয়েটিভ পোলাপান কম। বুঝতে পারছেন? সো হচ্ছে, আমরা মূলত আমি বলি আমরা হচ্ছে ওই জায়গাটাই নিয়ে কাজ করতেছি যেখানে হচ্ছে হাইলি ক্রিয়েটিভ পোলাপান বের হবো আমরা। আমি যখন দেখবেন গ্রুপে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে আমার স্ট্রেসিং যে কমিউনিটি আছে ফেসবুক, ওখানে আপনি অ্যাড হইতে পারবেন, কিন্তু সবার সব কিছুই এখানে হবে না, অ্যাপ্রুভ হবে না। রিজন হচ্ছে আমরা একটা কোয়ালিটি মেনটেন করে তারপর অ্যাপ্রুভ করি, অ্যান্ড প্রত্যেকটা কন্টেন্ট আমি নিজে ভেরিফাই করি। সবথেকে বড় কথা হচ্ছে এটা, যারা কন্টেন্ট দেয় আমি প্রতিটা কন্টেন্ট নিজে ভেরিফাই করে তারপর হচ্ছে ওই কন্টেন্ট কোয়ালিটিফুল কি না সেটা দেখে তারপর হচ্ছে এখানে অ্যাপ্রুভ দিই। একমাত্র আমার স্টুডেন্ট ছাড়া। স্টুডেন্ট সব জায়গায় এলাও, যা করবে তাই এলাও। ওকে, ঠিক আছে, চলেন আমরা সামনে আগাই। এখন এইটা হচ্ছে মিউট করেন। ওকে, এইটা হচ্ছে একটু পানি খেয়ে নি, হ্যাঁ, চিল্লাচিল্লি করলে গলা মলা শুকিয়ে যায়। সো আমরা এখানে
স্টোরি বোর্ডের কনসেপ্ট দেখলাম যে স্টোরি বোর্ড কীভাবে কী করতে হয়, যে আপনি পিন্টারেস্টে যাবেন, যাওয়ার পরে কয়েকটা জিনিস নেবেন, 5টা 6টা একটা কনসেপ্ট বানানোর জন্য। লাইক আপনি যদি এখানে যান, এখান থেকে এখানে টেক্সটটা কী হবে, টেক্সট এই টাইপের কন্টেন্ট কতগুলো দেখলেন, দেখার পরে লাইক আপনি গেলেন পিন্টারেস্ট, আমি গিয়ে এই কিছু দেখাই। আচ্ছা এই মিলে না যাই, এই মিলে যাই। ওকে, পিন্টারেস্ট আমি আপনাদের শিখাইতে আসছি, অথচ আমি সারাদিন নিজেই পিন্টারেস্টে পড়ে থাকি। এই যে দেখেন, বিশ্বাস না হলে দেখেন এগুলো আমার এখানে কি কন্টেন্টগুলো আসতেছে। সো এই যে বলেন না ভাই আপনি এডিট কি এইভাবে এত জোস হয়, এই যে এইভাবেই জোস হয়, আমার কথাটা বুঝছেন? সো ওয়ার্ল্ডের যত বড় হুনুম আছে, যত বড় গুনু আছে, সব হুনু সব এখান থেকে আইডিয়া নিয়ে এরপরও হচ্ছে 10টা মিলে একটা জিনিস বানায়, বুঝতে পারছেন? এরপর ওইটা যে হিট করে। সো এই হচ্ছে বিষয়টা। সো এই দেখেন, আপনি দেখেন এই যে এখানে কত সুন্দর কথা, টাইপোগ্রাফি, এখানে যে ভিজুয়াল সব কিছু সুন্দর। জাস্ট একটি 3-4টা জিনিস নেন একসাথে, এই যে এখানে কতগুলো আইডিয়া আছে, আপনি নেন 3-4টা জিনিস নেন, এরপরে টেক্সের আইডিয়া যে এই টাইপের ভিডিওতে কেমন টাইপের টাইপোগ্রাফি ইউজ করা হয়। টাইপোগ্রাফি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস একটা ডিজাইন থিঙ্কিং বা একটা ভিডিওর জন্য। টাইপোগ্রাফি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার টাইপোগ্রাফির উপরে জাস্ট অনেক কিছু ম্যাটার করে। এই দেখেন এই যে ভিজুয়ালটা দেখেন, এখানে কিচ্ছু না, এখানে সম্পূর্ণ টাইপোগ্রাফির খেলা। এটা এখানে জাস্ট নিচে একটা টেক্সচার দিছে, উপরে কিছুই দিছে, আর এখানে সম্পূর্ণ টাইপোগ্রাফির খেলা। এখানে আর অন্য কিছুই নাই ডিজাইন থিঙ্কিংয়ের, কিন্তু দেখেন কতটা জোস লাগতেছে। সো টাইপোগ্রাফি গুরুত্বপূর্ণ। সো আপনি যখন এইভাবে আনবেন, এখানে টাইপোগ্রাফি কী দিছে, এটার কালারটা কী থিম রাখছে, আপনার অবশ্যই কনসেপ্ট অনুযায়ী সেটা যেতে হবে। এটার জন্য আপনার শুরুতে বললাম স্টোরি বোর্ড যেহেতু এই রেডি করছেন, আপনার ভিজুয়ালাইজেশনে আপনার ওই থিঙ্কিং আছে যে আমি কন্টেন্টটা কোন টাইপের এডিট করব, সে ওভারঅল সব কিছু মিলিয়া তারপর হচ্ছে এই কনসেপ্টটা আসলো। সো যখন আপনি এইভাবে একটা কনসেপ্ট আনবেন, তখন অটোমেটিকলি সেটা অন্যরকম একটা ভিজুয়াল আপনার মধ্যে এনে দিবে, বুঝতে পারছেন? এই দেখেন মিনিমালিস্টিক জিনিস, আপনার ওই এক্সট্রা অর্ডিনারি করার জন্য অনেক বেশি হাই কোয়ালিটি জিনিস লাগে না। এই মিনিমালিস্টিক এটাকে অনেক বেশি হচ্ছে, এটা জাস্ট আমরা নিয়ে যদি এটাকে মোশন করে দেখবেন, এটা জোস কত আউটপুট দিয়ে দিচ্ছে। সো এই সব হচ্ছে বিষয়। এর জন্য হচ্ছে আমাদের স্টোরি বোর্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে কি কালার সাইকোলজি, হ্যাঁ এইখানেই বলবে ভাই এই কালার নিয়েই তো ভাই জীবন শেষ। আমার ফোরগ্রাউন্ড কালার একরকম হয়, আমার টেক্সের কালার আরেক রকম হয়। সো এখানে আমি ছোট্ট একটা মেথড শিখিয়ে দেবো, হয়তো বা ডিপলি যেতে পারবো না, যে আপনার কালার সাইকোলজিতে কয়েকটা জিনিস জাস্ট অ্যাপ্লাই করলেই আপনার কালার হয়ে যায়। কালার নিয়ে করলে অনেক কিছু নিয়ে কথা বলা যেত, আমি জাস্ট কয়েকটা জিনিস রাখছি। এটা হচ্ছে মনোক্রমিক কালার, অ্যানালগ কালার, আর হচ্ছে ট্রেডিক কালার, বুঝতে পারছেন? এখানে 3টা কনসেপ্ট আছে। এখানে দেখবেন 2টা যেটা আছে, এই 2টা খুব কম ইউজ হয়, কিন্তু মনোক্রোমাটিক যেটা আছে সেটা অনেক বেশি ইউজ হয়। এটা কীভাবে ইউজ হয়, আমি এখানে আফটার ইফেক্টে যাওয়ার পরে জাস্ট কিছু একটা দেখাই, কারণ না দেখাইলে জিনিসটা বুঝবেন না। এটা দেখলে দেখবে যে আপনাদের কালার প্রবলেমই সলভ হয়ে গেছে। আমরা যত কাজ করি তার মধ্যে সবথেকে বেশি ইউজ হচ্ছে মনোক্রোমাটিক সবথেকে বেশি ইউজ হয়, কারণ হচ্ছে এটার কনসেপ্টটাই সুন্দর, অনেক বেশি সুন্দর, এবং এটা যে কোনো জিনিসটা অনেক, আর স্যাসে তো কথাই নাই, স্যাসে মনোক্রোমাটিকের উপরেই থাকে। মনোক্রোমাটিক কি, আমি আগে এখানে একটা জিনিস নিই, এরপরে এখানে আসি। মনোক্রোমাটিক কি, মনোক্রোমাটিক হচ্ছে আপনার হচ্ছে কালার ওয়েব। কি দেখেন, আমরা যখন কোনো একটা কালার দিই, কালারের অনেকগুলো শেড থাকে, বুঝতে পারছেন? মনে করেন ডার্ক থেকে আস্তে 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 ওটা লাইটের দিকে যায়। লাইক মনে করেন আমি এখানে একটা শেপ নিলাম, হ্যাঁ জাস্ট একটা শেপ নিই, ওকে এখানে একটা শেপ নিলাম। এগুলা কিন্তু ভাই থিওরি জাস্ট দেখাচ্ছি, এটা কোনো আপনি একবারে এইটাই করতে হবে বিষয়টা এমন না। অনেক সময় আমরা কনসেপ্টের বাইরে অনেক কিছুই করি। সো এখানে নিলাম, নেওয়ার পর আমি এটাকে একটু রাউন্ড করে দিই জাস্ট। ওকে, এইখানে আমরা একটা কালার দিই। এখানে কি কালার দেওয়া যায়, এখানে মনে করেন আমরা ব্লুর মধ্যে রাখি, যেহেতু আমাদের স্ট্রেসিংয়ের ব্র্যান্ডিং ব্লু। ওকে, কিন্তু ব্লু কালারটা সব জায়গায় যায় না, ওকে পার্পালই দিই। আমি এখানে লাইট পার্পল দিলাম। এখন দেখেন এইখানে খেলাটা, এখন আমি যদি এখানে একটা সলিড নেই আর কি, ব্যাকগ্রাউন্ডে সলিড নিয়ে আমি মনে করেন এখানে একটা ফিল দিলাম, জাস্ট ফিল দিলাম, কালারটা চেঞ্জ। এই যে কালারটা অপোজিট হইলো, এটা দেখতে জঘন্য লাগতেছে না? কেন জঘন্য লাগতেছে? কালার সাথে ম্যাচ করতেছে না। এখন এইটাকে খুব সহজ ওয়েতে আমি এটাকে খুব পারফেক্ট আনতে পারি। কি করব, আমি এখান থেকে কালার নিলাম, এই সেম কালারটা এখান থেকে পিক করলাম, পিক করার পরে কি হলো,
এটা কিন্তু আলাদা হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট এই যে কালার ওয়েবটা আমি দেখাইলাম, এইটাকে জাস্ট ধরে আমি যদি এখানে নিয়ে আসি, আমার কালার মিলে গেছে। আমার কথাটা বুঝছেন? এটা হচ্ছে ফোরগ্রাউন্ড, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করার কারণে আমার কালারটা তো সুন্দর হয়ে গেছে। এটা আরও সুন্দর করা যাবে। সো আমি এটা বেশি ডার্ক নিয়ে গেছি, এটা হালকা ডার্কের মধ্যে যাই, আমি হালকা লাইটের মধ্যে যাই, কালার হয়ে গেছে। এখন এটার মধ্যে শ্যাডো ট্যাডো দিলে এটা অলরেডি জোস লাগবে। সো এই যে কালারের কনসেপ্ট, এখন আমি টেক্সে যাই। টেক্সে যা করবে কী দেবো, যে কী দেওয়া যায়, স্টোরি 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 সিঙ্ক ক্লাস লিখলাম, নেওয়ার পর এটা আমি বড় করে দিলাম। এখন দেখেন এই কালারটা এখানে কত বেশি জঘন্য লাগতেছে। এখন এই কালারটা খুব সহজে আমি এখান থেকে ঠিক করে ফেলতে পারি। আমি এখান থেকে গেলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট এটাকে এই কালার দিয়ে দিলাম, অথবা আমি এখানে এটার যে ব্ল্যাক শেডটা আছে সেটা দিয়ে দিলাম। আমার আমার অলরেডি কালার এখানে ভিজিবিলিটিও আছে কালারের, অ্যান্ড এখান থেকে ফন্ট, কারণ ফন্টের কারণে এটা অনেকটা খারাপ লাগতেছে। আমি যদি ফন্টটা এখান থেকে একটু পাতলা করে দিই বা অন্য কোনো ফন্ট দিয়ে দিই, এটা এমনি সুন্দর লাগবে। সো এই হচ্ছে কালারের এখন এটাকে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট কালার ইউজ করলে আরও জোস লাগবে। লাইক গ্রেডিয়েন্ট কালার আমি কীভাবে ইউজ করবো, আমি এখান থেকে ফিল ডিলিট করে দিই, এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে নিই, গ্রেডিয়েন্ট, আচ্ছা গ্রেডিয়েন্ট র্যাম্প, ওকে, এটা নিলাম। এখান থেকে আমি শুরুর যে কালারটা, সেই কালারটা আমি নিলাম, এটা পরের কালার যেটা আছে সেটা জাস্ট এটাই নিলাম, কিন্তু এটাকে নিয়ে একটু ডার্ক শেডে নিলাম। কি আমার কালার প্রিমিয়াম লাগতেছে? কালার প্রিমিয়াম লাগতেছে। সো এই হচ্ছে কালার, যে আপনার মনোক্রোমেটিক কালারের এইটাই হচ্ছে মজা, যে আপনি খুব অল্পতে কালারটাকে ম্যাচ করে ফেলতে পারবেন, অ্যান্ড কালারটা দেখতে অনেক বেশি আই ক্যাচি লাগবে এবং সুন্দর লাগবে যে কোনো কালারের ক্ষেত্রে। এটা কিন্তু যে কোনো কালারের ক্ষেত্রে, আপনি ব্লুর কথা বললেন না, ব্লুতেও করা যাবে। ব্লু নিলাম না কারণ হচ্ছে ব্লুটা হচ্ছে আমার কাছে, ব্লুর অর্থ মিনিং সুন্দর, কিন্তু ব্লু কালারটা আমার কাছে খ্যাত খ্যাত লাগে একটু, এর জন্য ব্লু নিই। ওকে, এটা নিলাম, এটাকে কপি করে নিই, পেস্ট করলাম, পেস্ট করে আমি এটাকে ডার্কে নিলাম। নেওয়ার পরে দেখেন এই কালারটাকে, এইটার কালারটা আমি জাস্ট এইখান থেকে ফিল থেকে, আরে শালার, ফিল থেকে এখান থেকে কপি করে নিয়ে এইখানে লাইট কালার দিয়ে দিলাম, অ্যান্ড এটাকেও সেম কাজ, এটার যে ডার্ক শেডটা আছে, ডার্ক শেডটা আমি এখান থেকে, শেষ, ম্যাচ হয়ে গেছে। সো এই যে সহজ সহজ জিনিসগুলো, আমরা আবোল তাবোল কালার থিওরির কারণে জিনিসগুলো আমাদের অনেক বেশি হার্ড এবং আই ক্যাচি লাগে না, দেখতে অনেক বেশি উইয়ার্ড লাগে এবং খারাপ লাগে, বুঝতে পারছেন? সহজ জিনিস। ওকে, এরপরের কালারটা যাই। এরপরের কালার এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট বলুন অ্যানালগস কালার। অ্যানালগস কালারে কী হয়, আপনার যে কালারের যে একটা আছে, কি বলে এটাতে, সার্কেল, কালার সার্কেলের মধ্যে পাশাপাশি 3টা কালার সবসময় ইউজ হবে। এখানে যে আমি জুম করে দেখাই, দেখেন এখানে সবগুলা এই 3টা কালার আলাদা আলাদা আছে। এটা সবসময় ইউজ হয় না, এটা ইউজ হয় না তা না, ইউজ হয়। দেখবেন এই কালারের বেসে গেলে আপনার কালার ভালো লাগতেছে, কিন্তু এত কালারফুল জিনিস হয়তো বা খুব কম ব্র্যান্ড প্রেফার করে, খুব কম ব্র্যান্ড আছে। সো এর জন্য হচ্ছে এইগুলা বেশি কাজ হয় না। এরপরে যে ট্রেডিক কালার যেটা আছে, এটা হচ্ছে আপনার আপনার ট্রায়াঙ্গেল টাইপের। সো আপনি একটা সার্কেল নেবেন কালারে, আপনি যদি অ্যাডোবি কালারে যান, অ্যাডোবি কালারে গেলে এগুলো অনেক বেশি পাবেন, অ্যাডোবি কালার। সো কালার হইলে গেলে এখানে আপনি এগুলো সব পেয়ে যাবেন একদম ফ্রি, জাস্ট গিয়ে এগুলা নিজের ট্রাই করবেন, যে এই দেখেন সব আছে এখানে। সো কালারে কোড টোড ওরা সব কিছুই দিয়ে যায়, যাবেন, যাওয়ার পর এখান থেকে কোন কালার পছন্দ আপনার, কেমন কালার পছন্দ, কোনটা কালারের সাথে কোন কালার যায়, জাস্ট এটা ঘুরাবেন, সবগুলা কালার এসে পড়ছে, যে এখানে কোন কোন কালার দিলে এই কালার শেডের সাথে কোন কালার যাচ্ছে, খুব সহজ। সো আপনার যখন কালার করবেন, কালার অ্যাপ্লাই করবেন, তখন অবশ্যই এগুলো মেনটেন করা ট্রাই করবেন, কারণ কালার কিন্তু মানুষের ডিরেক্ট দেমাগে গিয়া লাগে। কালার এমন একটা জিনিস যে আপনার দেখবেন যে অনেকে মুভি দেখে জাস্ট কালার সুন্দর দেখে, অনেকে মুভি দেখে জাস্ট কালার সুন্দর দেখে, কালার ভালো লাগছে তাইতে দেখে। সো যেমন এমন আছে আপনার ওপেনহাইমার দেখতে গিয়ে আমি খুব বোরিং হয়েছি, সত্যি কথা, আমি অনেকের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমি বোরিং হয়েছি, কিন্তু দেখতে ভালো লাগছে ভাই, সিনেমাটোগ্রাফি আর কালার, বাহ, মাখন। এরপরে আছে হচ্ছে আপনার আরও আছে কয়েকটা, ভুলে গেছি। সো এই টাইপ অনেকগুলো আছে। আপনার কি বলে, জোকার টু আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে নাই, মোটামুটি ভালো লাগছে। সো কিন্তু এটা ভালো লাগছে কি, এটা সিনেমাটোগ্রাফি অ্যান্ড কালার,
জাস্ট অস্থির। সো এই যে দেখেন আপনি, আমি মুভিও দেখি অনেক কিছু শেখার জন্য অ্যাজ এ ভিডিও এডিটর হিসাবে। ওই যে আমার এক স্টুডেন্ট বলতেছিল ওই দিন, ভাই কি শিখাইলা, এখন রাস্তাঘাটে গেলে যদি দেখি যে আরে ফন্টটা সুন্দর হয় নাই রে, আরে বাঙালিরা কি ভালো কাজ করতে পারে না। সো এই যে এই টাইপের ক্ষুধা থাকা, যে দেখতেছে এটার মধ্যে কি ভুল আছে কি ভালো আছে সেটা অলরেডি আপনার মাইন্ডে চলা, তাহলে কি আপনার মধ্যে অনেক কিছু আপডেট আর শুরু হয় যে না বাঙালি কাজ কি করতেছে, খ্যাত না থু মারিয়াদের উপরে দৌড়, কি কাজ করে না করে, ওদের কি টাকা পয়সা নাই, ভিক্ষুক। সো এই টাইপের থিঙ্কিং আসলে আপনার মধ্যে অনেক বেশি দেখবে যে ক্ষুধা থাকে। ওকে, চলেন আমরা এখন আগাই, আরো সামনে আগাই। এটা আমাদের কালার গেল, এই কালারের কনসেপ্ট গেল যে কালার কি ইউজ হয়, আমরা সবচেয়ে বেশি এই কালারটা ইউজ করি, এবং অ্যানালগস কালার খুব কম ইউজ হয়, অ্যানালগস কালার কম ইউজ হবে, অনেক কম ইউজ হয়, আর ট্রেডিক কালার তো অনেক আরও কম ইউজ হয়। এটা খুব কম, কারণ হচ্ছে এই ট্রায়াঙ্গেল টাইপে আপনি ট্রায়াঙ্গেলটা যেদিকে ঘুরাবেন ওই তিনটা শেডের মধ্যে যেই কালার তিনটা থাকবে এটা হলো ট্রাইডিক কালার। সো এই কালার কনসেপ্ট নিয়ে আপনি দিলে জিনিস ভালো লাগবে, কিন্তু এগুলো ব্র্যান্ডেড প্রেফারেন্স খুব কম থাকে, খুব কম। এরপর হচ্ছে কালারের ক্ষেত্রে, এই যে যেটা বলছিলাম যে কালারের ক্ষেত্রে আপনি একই ভিজুয়ালকে কালারের মাধ্যমে জাস্ট ওইটার কনসেপ্ট চেঞ্জ করে দিতে পারবেন, একই কালারকে। জাস্ট কালারের কি পাওয়ার এটা জাস্ট চিন্তা করেন যে আপনি একই জিনিস, একই ফুটেজ, একই স্টাইল, একইভাবে দাঁড়ানো কালারের মাধ্যমে মুডি অন্য করে দিতে পারেন থিঙ্কিং। সো এই দেখেন এখানে আনাছি ন্যাচারাল অ্যান্ড নিউট্রাল। এটার অর্থ কি? এটা হচ্ছে দেখেন আমি লিখে দিই, বাস্তব বোঝাতে এই ধরনের নিউট্রাল টোন ব্যবহার করা হয়, বাস্তবতা। তার মানে ওখানে মনে করেন অনেক কিছু হইছে লাইফে ওর কিছু, সো ও বাস্তবতা নিয়ে চিন্তা করতেছে এমন টাইপের কালার জন্য একটু এই ফ্যাকাশে টাইপের কালার ইউজ করা হয়। এরপর যদি কুল অ্যান্ড মুডি, সেম কনসেপ্ট সেম, কিন্তু এইটার কি, এই যে এই কালার টোনটাই কিন্তু আপনার জোকারে দেখবেন, ওপেন হাইমারে দেখবেন, এই ফুল কালার কনসেপ্ট এই কালারে গেছে, ব্লুইশ কালার। সো এটার কেন এই কালারে গেল ডিরেক্টর? দেখেন মনের ভিতরে কষ্ট, নির্জনতা বা নিঃশব্দ কোনো মুহূর্ত আর কি, এক কথা হচ্ছে আপনি ডিপ্রেসড, এক কথাই শেষ। সো এই টাইপের জিনিসের জন্য ডিপ্রেস অ্যান্ড আপনার ই আর কি মনের ভিতরে অনেক কিছু চলতেছে। সো ওপেন হাইমারে জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি কীভাবে, ওপেন হাইমারে দেখবেন যে ও যখন করে অনেক কিছু, ওপেন হাইমারের মাথার ভিতরে অনেক কিছু চলে, বিশেষ করে যখন সে বোমাটা বানানোর পরে যখন মারে তখন মনে করে যে না আমি তো হয়ে গেছি গে, মৃত্যুদূত হয়ে গেছি গে, এই টাইপের যে অনেক কিছু ওইদিকে ডিভোর্স হয়ে গেছে, ওইদিকে এত কিছু ঘটছে। সো এই যে ও কিন্তু মেন্টালি অনেকটা আছিল, ডিজাস্টার অবস্থায় ছিল, আমার কথাটা বুঝছেন? সো এই হচ্ছে ওভারঅল বিষয়টা যে এই এই ডিজাস্টার বা এই টাইপের জন্য দেখবেন এই টাইপের মুভির জন্য এই কালার এই কুলটন ডেস করে। জোকারেও সেম, জোকারে কী ঘটনা, জোকারে কিন্তু ও আর কি সাইকোপ্যাথ ছিল, ও অনেক কষ্টে ছিল, অনেক কিছু আর লাইফে ঘুরতেছিল। সো এই টাইপের যত মুভি আছে এই টাইপের জন্য এই কালার টোনটা ইউজ করে। এরপরে কি ওয়ার্ম অ্যান্ড নস্টালজিক, এটার মধ্যে কি কোনো ভালো মুহূর্ত বা বিকালবেলার। সো এটা হচ্ছে মুডি, এক কথাই শেষ। কেন মুডি? দেখবেন যে যত সিনেমাটোগ্রাফার আছে তারা যদি ইনডোর এই টাইপের নিজের কন্টেন্ট বানায়, তাইলে দেখবেন যে এই কালার টোন সবথেকে বেশি ইউজ করে। আপনি কালারিস্ট যাদের দেখেন এই কালার ইউজ করে। এরপর হ্যাপি মোমেন্ট, হলিউডের যতগুলা হ্যাপি মোমেন্ট দেখবেন, যে এরপর জাপানিজ মুভিগুলার হ্যাপি মোমেন্ট দেখেন, এগুলা দেখবেন আপনি এইটাই বাদ দেন, আপনি জাস্ট একটা অ্যানিমি দেখেন, অ্যানিমি এই যে কে দেখে জানি না, ইওর নেম নামে একটা অ্যানিমি আছে, দেখবেন জানেন ইওর নেম, জাপানিজ জোস একটা অ্যানিমে। একটা এটার অনেক পপুলার একটা গান আছে, গান তো বুঝি না জাপানিজ, সো বলে লাভ নাই। সো ওইটার দেখবেন, ওইটা লাস্টের কিছু মুহূর্ত যখন না আপনার সাথে দেখা হয়, তখন এই টোনটা আনে। কেন আনে? কারণ হচ্ছে এটা হ্যাপিনেস বর্ণনা করে, এই কালার টোনটা হ্যাপিনেস। যেমন অনেক টাইপের মুভি আছে যেগুলো তো অনেক ওয়াইড শট দেখানো হচ্ছে দূর থেকে, এমিতি কোথায় চাই না এমিতি ইওর নেমে এত এমিতি কোথায় চায় না, এমিতি কোথায় চায় না। সো অনেক ওয়াইড যখন কোনো একটা শট নেয় তখন কিছু গাছ, হালকা গাছের পাতা উঠতেছে, কিন্তু কালার থাকে এই কালারটা, কারণ হচ্ছে ওটা অনেক বেশি হ্যাপিনেসটা বর্ণনা করে। সো এই কনসেপ্টটা বুঝেন যে কালারটা যখন আপনি আনলেন, কালার কেন গুরুত্বপূর্ণ, কালার জাস্ট আপনার কনসেপ্ট এক, আপনার সব কিছু এক, কিন্তু আপনার মুড ডিফারেন্ট করে ফেলতেছে জাস্ট ফর কালার, আর কিচ্ছু না। বুঝতে পারছেন? জাস্ট ফর কালার। সো এই আপনারা যখন ভিডিও করবেন, ভিজুয়ালাইজেশন করবেন, তখন এই জিনিসটা মাথায় রাখবেন, এক এক জায়গায় এক কালার মাইরেন না, কালারের পিছনে কনসেপ্ট থাকে, কালারের পিছনে মেথড থাকে। আপনি কেন কালারটা দিচ্ছেন এই অর্থ আপনার কাছে থাকতে হবে, এই কোয়েশ্চেনটা আপনার থাকতে হবে, আমি কেন এই কালারটা দিচ্ছি।
সো এই কালারটা, এই কালা আবল তাবল কালার মারবে, জিনিস হয়ে যাবে জঘন্য, ক্লায়েন্ট মারবে থুতু, আপনি মারবেন থুতু, দূর কাজ করুন না তো, এই সব কাজ করে লাভ আছে ভিডিও এডিটিং। এরপর 2 দিন পর ভাই ফোন দেবে, ভাই আমি তো ডিপ্রেসড, আমার দ্বারা হচ্ছে না। কিন্তু আপনি তো ভুল করতেছেন, এইটা আপনি আগে মানেন যে আমি ভুল করতেছি, এটাকে আমার সলভ করতে হবে। সো এই হচ্ছে বিষয়। এরপরে কি 3 অ্যাক্ট স্ট্রাকচার, এইটা অনেকে আছে নতুন শুনতেছে, ভাই এটা কি শুনতাছি ভাই, এগুলা তো কঠিন কঠিন ওয়ার্ড, কি শিখাইতেছেন, কি এর মানবিক স্ট্রাকচার। ওকে চলেন মানবিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করি। 3 অ্যাক্ট স্ট্রাকচার কি? 3 অ্যাক্ট স্ট্রাকচার আমি উপরে এতক্ষণ যা বর্ণনা করলাম এগুলাই, কিন্তু এটা একটা প্রসেসে যায়। আপনি যখন কোনো একটা কন্টেন্ট এডিট করবেন, কোনো একটা ডকুমেন্টারি এডিট করবেন, বা যে কোনো তার 3টা স্টেপ থাকে। 3টা স্টেপ থাকে যে আপনি এই স্টেপে এইটা করবেন, এই স্টেপে এইটা করবেন, ওই স্টেপে এইটা করবেন। এই 3টা স্টেপ যখন একসাথে হবে, তখন সেটার আউটপুটের লাস্ট পর্যন্ত ভিউয়ার যারা আছে তারা অবশ্যই দেখবে। আপনি বিশ্বাস করবেন না, আমি আমার যে ক্লাসগুলো আছে 3 ঘন্টার ক্লাস, 3 ঘন্টার 4 ঘন্টার ক্লাস ইউটিউবে যেগুলো দেওয়া আছে, ওগুলা পোলাপান পুরোটা দেখে প্র্যাকটিস করে অ্যান্ড আমার মেসেজ দেবে পুরোটা দেখছি ভাই, কী পাইছে ওগুলোর মধ্যে, 3 ঘন্টা ক্লাসের মধ্যে কিছুই পাই নাই। ওটা নর্মাল ক্লাস, কিন্তু আমি যখন আপনাকে কথা বলতেছি তখন ওই কথার মধ্যে আমার ফ্লো থাকতে হবে। আপনাকে জাস্ট আমি বললাম বা এইভাবে এইভাবে শিখে ফেলো, এইভাবে শিখে ফেলো, কি শিখবে ও? মজা পাইতেছে? ও তো মজাই পাচ্ছে না ওইটা। ও যে শিখবে, ওর যে শিখার মেন্টালিটি ওর মধ্যে আমার তৈরি করতে হবে, সেটাই তো পাচ্ছে না, তাহলে ও কী শিখবে? সো এক এক মানুষের চিন্তা ভাবনা এক এক রকম, এবং ওই চিন্তার সাথে মিল রেখে যখন আপনি কোনো একটা জিনিস করতে পারবেন, তখন সে অবশ্যই অবশ্যই 100% সে এটা কনজিউম করবে, এটা কনজিউম করতে সে বাধ্য। ওকে, 3 অ্যাক্ট স্ট্রাকচার কি? শুরু হচ্ছে একটা বিগিনিং প্লট রেডি করা, মিডল কনফ্লিক্ট, তার মানে মিডলে অনেক কিছু চলে যাওয়া, মানুষের মাথার মধ্যে ভাই কি হচ্ছে তোর, মানে হইতেছে কি। এরপরে কি ইনসলিউশন বা রেজলিউশন। সো এটা সলিউশন রেজলিউশন যেটাই বলেন সেটাই হয়। তো ইন্ডে তার প্রতি একটা মেসেজ থাকা যে তুমি এই যেগুলা দেখলা এগুলোর পরে এটা হচ্ছে তার সলিউশন। সো দেখবেন যে অধিকাংশ ডকুমেন্টারি ভিডিও এডিটর বা অধিকাংশ যারা টকিং হেড বানায়, তারা কিন্তু 3টা ফ্লোতে কাজ করে। শুরুতে বিগিনিং করে, বিগিনে কি একটা টপিক নিয়ে আপনার মধ্যে কোয়েশ্চেন রেডি করে, একটা কোয়েশ্চেন, যেমন আপনি এইটা করলে, এইটা করলে আপনি ইন ফিউচারে গিয়ে ভালো টাকা ইনকাম করবেন। আমি বলি নাই ভাই ভিডিও এডিটিং করলে আপনি ভালো টাকা ইনকাম করবেন, কারণ ভিডিও এডিটিং ক্রিয়েটিভ কাজ, আপনি যদি এটাকে নিজের করে নিতে পারেন, তাহলে তাহলে আপনি সামনে গিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন, এটা ট্রু ভিডিও এডিটিংয়ে। কিন্তু আগে ওইটা নিজেকে বার্ন করতে হবে। ওই 2 দিনে আপনি আসবেন ভাই, 4 মাসে শিখে ভাই আমি ইন্ডাস্ট্রি হিলা ডালুঙ্গা বলা যতটা সহজ, আসা তোর কঠিন না। যদি এতই সহজ হইতো তাহলে ইন্ডাস্ট্রিতে যারা এজেন্সি ওনার আছে তাদের ফাটতো না ভিডিও এডিটর করতে। প্রত্যেকটা কোম্পানি ভিডিও এডিটর দরকার, এবং মানুষ বিশ্বাস করে নিছে যে আগামী 5 বছরের মধ্যে হাই ডিমান্ড স্কিলগুলোর মধ্যে ভিডিও এডিটিং অন্যতম, যেটা হচ্ছে অনেক বেশি ডিমান্ড থাকবে ইন্ডাস্ট্রিতে, অনেক বেশি ডিমান্ড থাকবে। একটা আছে ডিমান্ড থাকা, এআই গ্রাফিক ডিজাইনে রিপ্লেস করতেছে, ভিডিও এডিটিং কিছুই করতে পারে না, বুঝতে পারছেন? সো তার মানে আরও ডিমান্ড বাড়তেছে। আমি ওই যে একটা পোস্টও করছিলাম যে ভিডিও এডিটিংয়ের ডিমান্ডগুলো কেন বাড়তেছে, এর মধ্যে অনেকগুলো রিজন আছে, এখন এগুলো বললে আরও এই ক্লাস বড় হয়ে যাবে। সো এটা হচ্ছে বিগিনিং প্লট। বিগিনিং প্লটে কী হয়, এক্সপোশন বলতে আপনি ওখানে একটা প্লট রেডি করেন, যে আপনি কিছু একটা মেসেজ দেন, এই আপনি কি এটা করছেন, কেন করছেন, আপনার লাইফে তো আপনি বড় মারা খেয়ে যাবেন। এখন এই যে মারা খেয়ে যাবেন, এখন এই মারাটা কিভাবে খাবেন, কোনভাবে খাবেন, কেন খাবেন, এগুলো হচ্ছে মাঝখানে আমি তাকে বলবো যে আপনি মারাটা ওগুলা কেন খাচ্ছেন। হ্যালো, সাউন্ড পাচ্ছেন সবাই? ক্লিয়ার ভাই? যাদের পার্সোনালি ইস্যু হচ্ছে কাইন্ডলি মেসেজ করে বলেন, আমার ব্যাক এন্ডের লোক আছে তারা আপনাকে বলে দিবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এখন যেটা জায়গা আছে, এই যে মুডটা নষ্ট হয়ে গেছে এই যে মাঝখানে কথা বললে কথার যে একটা ফ্লো আছে না। হ্যাঁ, মাইকের চ্যাট তো অফ করা, মাঝখানে একটু মাইকটা অফ করে দাও, এটা মাঝখানে ফ্লোটা নষ্ট হয়ে গেলে কথা বলে। ওকে ঠিক আছে। ওকে, এখন বললাম যে যেটা বলতেছিলাম যে একজন বললো যে আপনি যে লাইফে খুব বড় মারা খাবেন, আপনি ভাই মারা খাবো কেন, দেখলাম ভিডিওটা, এখন মাঝখানে বললো আপনি এইভাবে ওইভাবে এইভাবে কেন এইগুলার জন্য মারা খাবেন। এখন লাস্টে এসে কী হবে, লাস্টে এসে বলবে যে এটা হচ্ছে আপনার সলিউশন, এইটা যদি করেন তাহলে আপনি মারা খাবেন না। এই যে ও কিন্তু খাওয়ার চিন্তা করলো শুরুতে, ভাই কেন খাবো, এরপর সে মাঝখানের পুরাটা দেখলো যে আইরে ভাই মাথা মুথা নষ্ট, আল্লাহ তাহলে বাঁচবো কেমনি, সলিউশন কই, লাস্টে গিয়ে সলিউশন পেয়ে গেল। সো আপনার ভিডিওটা
সম্পূর্ণ কন্টিনিউ করলো, সে কনজিউমও করলো, আপনার ভিউ দিল, আপনার ডলারও দিল। সো এই হচ্ছে ওভারঅল ফ্লো। আপনি যখন কন্টেন্ট কোনো একটা মুভিতেও দেখবেন সেম জিনিসটাই হয়, তাই না? আপনি কয়টা মুভি দেখবেন যে এর বাইরে গিয়ে কাজ করে, দেখবেন যে আপনার ওকে অ্যাভেঞ্জার দেখবেন, অ্যাভেঞ্জার কী হয়, অ্যাভেঞ্জার ইন গেমে কী হয়েছে, অ্যাভেঞ্জার কী জানি আলট্রনের পর আসলো হচ্ছে ইনফিনিটি ওয়ারের যে লাস্টের যে ফ্লো সবাই চুটকিতে হারায় গেছিলো, ওইখান থেকে শুরু করলো। ওকে, এখন কি হয়েছে, এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। এখন এইটার সলিউশন কি, মাঝখানে হচ্ছে বানাইলো, টাইম বানানোর পরে এদেরকে নিয়ে আসলো, আনার পরে এরপর আবার মারা খেয়ে গেল। এই যে মাথার ভিতরে তখন আপনার আল্লাহ কি হইতেছে, বাঁচাও আমারে, আপনি নিজে এক্সাইটেড হয়ে গেছেন, পারেন না থ্যানোসরে নিজে গিয়ে ঘুষাইতে। এই যে আপনার মধ্যে এক্সাইটমেন্ট ই করে দিছে। এখন লাস্টে এসে কি করলো, লাস্টে আয়রন ম্যান মরলো, কষ্ট লাগলো, ঠিক আছে, আপনার মধ্যে কষ্ট লাগলো, কিন্তু তারপরেও আপনি স্যাটিসফাইড। কেন স্যাটিসফাইড? যে ভাই থ্যানোস তো মরছে, এই ফাঁকার তো মরছে, ও মরছে, এর জন্য আপনার কান্নাকাটি হয়েছে, কিন্তু ফাঁকার মরাতে আপনি খুশি হয়েছেন। সো এই যে একটা সলিউশন পাইলেন, এই হচ্ছে একটা ফ্লো, যে আপনার এই যে কোনো ডকুমেন্টারি থেকে শুরু করে সব কিছুতে দেখবেন এই ফ্লোটাই তারা মেনটেন করার ট্রাই করে। রিজন হচ্ছে মানুষকে এইভাবে হচ্ছে আটকে রাখা যায়। সো আমরা কি বুঝলাম, যে শুরুতে হচ্ছে তাকে একটা কোশ্চেন বা কিছু একটা দিয়ে আটকানো, একটা হুক দেওয়া। হুক কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন যে কোনো ভিডিওর ক্ষেত্রে হুক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার হুক যত ভালো হবে, আপনার ভিডিও কন্টিনিউ করার আর কি অডিয়েন্স কন্টিনিউ করার এই পার্সেন্টেজ অনেক আরও বেশি বাড়ার চান্স থাকবে। সো হুক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হুক দিবেন, হুক দিয়ে হচ্ছে ওর মধ্যে কিউরিয়াসিটি জাগাবেন। এরপরে কী করবেন, এরপরে ভাই এগুলা করলে তো আপনি হবেনই। দেখবেন যে এই যে যারা করে জুয়া বিক্রেতা, এই যে কী বলে, ওই যে কী করে বেটিং যেগুলো আছে, বেটিংয়ের যে অ্যাডমুড দেয়, দেখেন কী করে, শুরুতে টাকা 5 মিনিট, আপনি কি জানেন 5 মিনিটে আমি 1 মিলিয়ন টাকা পাইছি। যে আর মনে করেন 1 লাখ টাকা জীবনে চোখে দেখে নাই, ওর তো লাখ টাকা, আল্লাহ, জমি বিক্রি করলে ওইটা কিনতে হবে। এখন এরপরে কি হইলো, এরপরে মাঝখানে কি আসে, ভাই শুরুতে কি আসে, আপনি কি 1 লাখ টাকা একদিনে কামাতে চান, এই দেখুন আমি কাজ, হুক হইলো। এরপরে কিভাবে কামাচ্ছি, এই দেখেন আমার এইটার মাধ্যমে এই করে এইভাবে হচ্ছে 1.5-2 লাখ টাকা কামাচ্ছি। এরপর লাস্টে কি, আপনি যদি এইটা কিনেন তাহলে এইটা করে আপনিও কিন্তু কামাতে পারবেন। সো প্রোডাক্ট বিক্রি করলো। এখন আর কেউ মারা খাওয়ার ফুল প্রসেসে ও নিয়ে গেছে, এখন ও মাথায় চিন্তা করতে টাকা তো লাগবে, যেমনি হোক তো লাগবে। এখন মারা খাই মনে হয় যা খাই কিনে নেই। সো কেনার পরে ও মারা খাইতেছে, তো এটা দেখার তো বিষয় না। সো এই হচ্ছে মূল হচ্ছে একটা প্লট রেডি করার প্রসেস। আসলে এই প্রসেসটা কিন্তু ভিডিও এডিটরই করেন। আপনি আমার মতো ভিডিও এডিটর যারা আছে, যারা আসলে হালাল হারাম দেখে না, তারা এগুলা করে। সো তাদের জন্য কি বলবো, আর ভিডিও এডিটর হয়ে গালি মালেও দিতে পারতাছি না। ওই যে একটা ভিডিও আছে না, গালি নেই দিয়ে সাকতা, বিষয়টা মনে হয়ে গেছে, গালি নেই দিয়ে সাকতা। সো এরপরে আমরা কিন্তু লাস্টের দিকে এসে পড়ছি। আমরা ভিজুয়াল স্টোরি টেলিং সব কিছু নিয়ে আলোচনা করলাম। এখন লাস্টে একটা কথা বলবো, জাস্ট এইখানে লেখা দেখেন, এটা কি লেখা, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম চেসিং বাটারফ্লাইস। এটা অনেক 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 পপুলার একটা উক্তি, অনেকে এই জায়গায় জানেন, কিন্তু আমি আবারও বলতেছি যে আপনাদের সামনে এটা আবারও বলতেছি, রিজন কি জানেন, আমাদের ক্ষেত্রে যারা এই যে আমাদের অনেক কোর্স কিনতে আসছে, অনেকে বলছে, অনেকে আছে, আমি অনেকে নিজে ফিরিয়ে দিছি, ভাই আপনার জন্য কোর্স দরকার নাই। কারণ এসেই বলতেছে, ভাই আমি 4 মাসে কি টাকা কামানো গ্যারেন্টি, ভাই আমি তো স্ক্যামার না, আই এম নট স্ক্যামার যে আমি তোমাকে টাকা কামানোর বলবো যে তুমি 4 মাসে লাখ লাখ টাকা হয়ে যাবে। বিষয়টা এত সহজ না। ভিডিও এডিটিং যারা বিক্রি করতেছে হয়তো বা এর জন্যই তো মারা খাচ্ছে, তাই না? এই যে এসে বলতেছে অমুক করতে মারা খাইছে, অমুক কেন মারা খাচ্ছেন জানেন? কারণ আপনার এই লোভকে আপনি কন্ট্রোল করতে পারেন নাই। বুঝতে পারছেন? আপনার এই লোভকে আপনি কখনোই কন্ট্রোল, তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম চেসিং বাটারফ্লাইস। আপনি এটা অর্থ কি, এটা অর্থ সহজভাবে বললে আপনি বাটারফ্লাই আর কি পিছনে ঘুরা আপনার টাইম নষ্ট করেন না। তাহলে এটা ব্যতিক্রম অর্থ কি? সেইটা তো এমনি একটা অর্থ যে আপনি একটা প্রজাপতি ধরতে গিয়ে নিজের টাইম ওয়েস্ট করতে। ব্যতিক্রম অর্থ কি? ব্যতিক্রম অর্থ হচ্ছে যে এর থেকে ভালো আপনি নিজে একটা বাগান করেন, বাটারফ্লাই আর কি ওই প্রজাপতি উড়ে আপনার বাগানে আসবে। আমার কথাটা বুঝছেন? সো এটার কথার অর্থটা হচ্ছে এইটা, যে আপনি ওইটার পিছনে ঘুরে টাইম নষ্ট করেন না, অথবা আপনি ওই টাকার পিছনে ঘুরে আপনি তো মাথায় তখন টাকাই কাজ করবে, বা আমি কীভাবে টাকা করবো, ভাই টাকা কামাবো কীভাবে, এই আমার তো এডিটিং এই ফাটাই ফেলতে হবে। কিন্তু আলটিমেটলি 1 মাস যাওয়ার পর ওর মাথার মধ্যে এত বেশি বার্নিং করা শুরু করে ও, যে ও আর এটাকে কন্টিনিউ করতে পারে না। ক্রিয়েটিভিটি এইভাবে ঢুকে না।
এই যে যারা 4 জন আমার এখান থেকে বেরোইছে সবারই একটু ফ্যামিলি পাশে থেকে সাপোর্ট আছে। আর তার জন্যই তারা আজকে আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আগামী 5 থেকে 6 মাস পরে এদের উপর ইন্ডাস্ট্রিতে কোনো এডিটর থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। রিজন কি? আমি ওইভাবে বানিয়ে ফেলবো। মানে তারা ওই লেভেলের হবে, 100% হবে, গ্যারান্টি। এর রিজন হচ্ছে তারা তখন কামাবে, ভরপুর কামাবে। কি কামাবে? ওদের সিরিয়াল পাবে না, কেউ। রিজন হচ্ছে অলরেডি আমার এই এদের কাছে যে পরিমাণ নক আসছে, ইন্ডাস্ট্রির যে টক নকের, তারা ফিরিয়ে দিছে। কারণ তারা আমার কথা রেসপেক্ট করে, তারা শিখতে চায়। সো ওরা অলরেডি আউটপুট দেখতেছে তাদের। এর রিজন এইটা যে আসলে ওই প্রজাপতির পিছনে ছুটতে লাভ নাই। আপনি ফুলের বাগান করেন, তার মানে আপনি এমনভাবে প্রেজেন্ট করেন নিজেকে, এমনভাবে আনেন যে আরে ভাই তোর কাম নিম না। আমরা প্রিমিয়াম চার্জ কীভাবে করি? আমরা মনে হয় বাংলাদেশে হাই রেটের কাজ করি সব থেকে বেশি। আমরা আরও কয়েকজন আছে, 2-1 জন খুব পুরো বাংলাদেশে, যারা বাঙালি কাজে অনেক হাই রেটের কাজ করি, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের মতো কাজ করি। কীভাবে করি ভাই? কারণ আমাদের কাছে হচ্ছে কোয়ান্টিটির থেকে কোয়ালিটি ম্যাটার। আমার কাছে আসবা, এর অর্থ কি? আমি তোমার সলিউশন এনে দিব। আমি তোমার জাস্ট একটা ভিডিও কোনো মতে নামিয়ে দিলাম, বিষয়টা এমন না। আমার কাছে আসবা, তোমার ব্র্যান্ড সলিউশন এনে দিব। এক। দ্বিতীয়ত হচ্ছে তোমার কন্টেন্টে রিচ আউট কীভাবে করতে হয়, ওই সাইকোলজি নিয়ে আমরা কাজ করব। তার মানে অডিয়েন্স কোন জায়গায় থাকে ওই জায়গা থেকে আমরা বের করবো, তোমার দেখার দরকার নাই। অডিয়েন্স দেখতে বাধ্য, কন্টেন্ট কেন দেখবে না? কন্টেন্ট তো সম্পূর্ণ সাইকোলজি। আমি যদি সাইকোলজি ভালো মতো বুঝি, আমি যদি এডিটিং সাইকোলজি ভালো মতো বুঝি, আমি যদি ফুল ওয়ার্ক ফ্লোটা ভালো মতো জানি, তাহলে আমি কেন একটা কন্টেন্টে ভাইরাল করতে পারবো না? আপনি আমার ইউটিউবে আমি ভিডিও দিছিলাম অনেক আগে, সেই হচ্ছে 6 মাস আগে একটা দিছিলাম, এরপরে 3 মাস নাই। আমি জাস্ট লাস্ট 3 মাসে হচ্ছে কন্টিনিউ করছি, আমার 6,000 5,500 সাবস্ক্রাইবার খুব দ্রুত হয়ে যাবে। কারণ কি? এগুলো ভাই সাইকোলজি। আমি কেন ভাই আপনার কন্টেন্ট, মানুষের কন্টেন্ট 10 মিনিট হইলে দেখে না, আমার 3 ঘন্টার কন্টেন্টে সব থেকে বেশি ভিউ কেন? সো এই যে এগুলো তো খুব সহজ জিনিস যে আপনার কন্টেন্ট 20 মিনিট হইলে মানুষ দেখছে না। আমার কথাটা বুঝছেন? আপনার কন্টেন্ট 20 মিনিট হলে মানুষ দেখছে না, আমার কন্টেন্ট 3 ঘন্টার কন্টেন্ট মানুষ দেখতেছে। সো এইগুলো হচ্ছে এডিটিং সাইকোলজি, যে আপনি একটা কন্টেন্ট কেন দিচ্ছেন, আপনার কেন কোন অডিয়েন্সগুলো এখান থেকে দেখা উচিত, এগুলো আপনার বুঝতে হবে। এগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনার ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে এসে কোনো লাভ নাই। আর আপনি মারা খাইছেন জীবনে, এর অন্যতম কারণ হচ্ছে এগুলাই। আপনি হয়তো যে মেন্টরের কাছেই গেছেন জানি না কোন মেন্টরের কাছে, কারণ বাংলাদেশে আইটি নামে যেগুলো আছে ওগুলো সব ফাঁকার। সো আইটি নামে ওগুলাতে গেছেন, যাওয়ার পরে আপনারা টুল শিখা পাঠিয়ে দিছে, না আছে ভিডিও এডিটিং টুল, 2টা কালারে 2টা ধাক্কা মারছে, 2টা টুল দেখাইছে। এখন আপনি বলছেন কী রে ভাই, কী বই আইলাম, কী শিখলাম না শিখলাম, আইলাম না আইলাম, কোন দিকে গেলাম না গেলাম, কিছুই তো বুঝতেছি না। সো আপনার অবস্থা তখন ওই লেভেলের হয়ে যায়। সো এইগুলা রাখবেন। দেখেন আপনার আমার একটা ভিডিও এডিটিংই করতে আপনারা অনেকে আসছেন হয়তো বা এক্সপেকটেশন নিয়ে আসছেন যে আপনি হয়তো বা এখানে এডিটিং 2 ঘন্টার জিনিস না। এডিটিংয়ে আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে একটা লং টার্ম প্রসেসের মধ্যে আপনার যেতে হবে। আমি সবসময় বলি যে আপনি নিজেকে বার্ন করতে পারবেন, ভিডিও এডিটিং আপনার জন্য। নিজেকে আগে বার্ন করা শিখতে হবে। কারণ আপনি টাকা চান, আগে নিজেরে পুড়িয়া কয়লা হবেন, তারপর আপনি টাকা পাবেন। সো ভিডিও ইন্ডাস্ট্রি হচ্ছে হাইলি ক্রিয়েটিভ যেহেতু জায়গা, সেই জায়গা হচ্ছে নিজেকে অনেক বেশি বার্ন আগে করতে হবে। আপনি বার্ন করবেন, লার্ন করবেন, আর্ন করবেন। বুঝতে পারছেন? বার্ন করবেন, লার্ন করবেন, আর্ন করবেন, শেষ। প্রবলেম এইটাই, প্রবলেমের সলিউশন এইটা, লার্ন, আর্ন, এই 3টা মনে রাখবেন, শেষ। সো আমি আপনাকে বলবো না যে আজকে একটা কোর্স করলে আপনি একদম লাখ কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে এই 3টা প্রসেসের মধ্যে আসতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। এবং আপনি এখনও যদি ওই দুনিয়াতে থাকেন যে ভাই এই যে করছি, 1-2টা জিনিস শিখছি, প্রচুর ক্লায়েন্ট আসবে, ওই দুনিয়া ভুলে যান। অ্যাডভান্স কাজ ছাড়া এখন দুনিয়াতে কেউ ক্লায়েন্ট দেয় না। বুঝতে পারছেন? সো আমার মোটামুটি টপিক শেষ। এরপর আমরা কিউএনএ সেশন অবশ্যই আসবো। ওকে ভাই, আমি একজন করে কোয়েশ্চেন নিব, সবারটা তো নিতে পারবো না, আস্তে আস্তে একজন করে নিব। সো ধৈর্য সহকারে নেবেন, সবারটাই দিব, কারণ হচ্ছে আমি ক্লাসে যেহেতু সবারটাই নেই। সো এটা আমার ক্লাসই, আর সবচেয়ে বড় কথা, স্টুডেন্ট ইজ বেস্ট প্রায়োরিটি আমার কাছে। সো এর জন্য আমার ক্লাসগুলো হয় 7 ঘন্টা। সো একটু ভেবেচিন্তে এই ক্লাসগুলো ইনরোল করেন, যারা হচ্ছে, আমি বারবার বলি যে বার্নিং করার জন্য রেডি হুদাই বলি না, মোটামুটি 3টা ব্রেক দিতে হয় এর আগের। আর যেহেতু আমি সামনে হচ্ছে আবার একবারে ফুল ফ্রি হয়ে যাচ্ছি,
কারণ আমার টিম হয়ে যাচ্ছে। সো আপনাদের আর বেশি ৩ গুণ বেশি চালাবো ইনশাল্লাহ। জীবন বরবাদ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। শিখবেন না মানে? শিখতে হবে, কারণ আপনাদের টিম দরকার তো আমার। জীবন বরবাদ করে ফেলবো। কিসের ৭ ঘন্টা সারা রাত ক্লাস নিব? হ্যাঁ, তাহমিদ, গ্রুপে একটু অ্যানাউন্স করে দাও যে আমাদের কিউএনএ সেশন শুরু হয়ে গেছে, যারা করতে চায়। ওকে, আর যারা হাত তুলতেছে তাদের একজন একজন করে তাহলে কোয়েশ্চেন নেওয়া শুরু করো, আমি উত্তর দেওয়া শুরু করি ইনশাআল্লাহ। ওকে, আমি একটু এখানে একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, যারা হচ্ছে মোবাইল, হ্যাঁ মোবাইল দিয়ে হচ্ছে হয়তো বেসিক আর্নিং করা সম্ভব, ভিডিও এডিটিংয়ের প্রাথমিক পর্যায়ের কিছু জানার জিনিস সম্ভব, যেমন অ্যালাইন মোশন আছে, নতুন আসছে। সো কিছু জিনিস সম্ভব, কিন্তু আপনি যখন কোয়ালিটিফুল ওয়ার্ক বা কোয়ালিটিফুল মোশন করতে যাবেন তখন এটা কন্টিনিউ করা আপনার জন্য সো টাফ হয়ে যাবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে, আপনি দেখবেন ওয়ার্ল্ডের কোনো জব রিকোয়ারমেন্টে মোবাইল অ্যানিমেশন চায় না। এটা কিন্তু বাংলাদেশে বলতেছে না, ওয়ার্ল্ডের বলতেছে, পুরো ওয়ার্ল্ডে। সো এখানে আপনার প্রফেশনাল সফটওয়্যার অনেক বেশি ম্যাটার করে। আপনার কাছে কেমন টাইপের সফটওয়্যার আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনার কাছে যত ভালো সফটওয়্যার থাকবে তত বেশি আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন, তত বেশি হার্ড অ্যানিমেশন করতে পারবেন, তত বেশি জোস জোস কাজ নামাইতে পারবেন। সো পিসি অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি। বুঝতে পারছেন? সো আপনি যদি একজন ভালো এডিটর হইতে যান, ইন্ডাস্ট্রি লেভেলে হইতে চান, আমি সবসময় একটা কথা বলি যে ইন্ডাস্ট্রি লেভেলে, তার মানে হচ্ছে কি, ইন্ডাস্ট্রি কাঁপানো এডিটর। যে আপনি একটা কাজ ছাড়বেন, মানুষ পাগল হয়ে যাবে, আপনাকে হায়ার করার জন্য পাগল হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনার পিসি লাগবে। নো মোর অপশন। অ্যান্ড ভিডিও এডিটিংয়ের জন্য ভালো মানের পিসি লাগে। অনেক মানুষের কোয়েশ্চেন আছে, এটা নিয়ে আমি বলি। প্লিজ এখন যদি নেন তাহলে কেউ পিসি কিনতে চায় না, কারণ পিসির যে দাম, মোটামুটি 2টা র্যাম নেবেন, তাতে মোটামুটি শেষ পকেটের যা আছে। সো চোখ বুঝে M4 মিনিতে চলে যান, সব ইউজ করা যায়, ক্র্যাক থেকে শুরু করে সব ইউজ করা যায়। বুঝতে পারছেন? M4 মিনি 16 GB আমি অফার দেখলাম, ওই যে 52,000 টাকা হলেই পাওয়া যায় এখন। খুবই ভালো সাপোর্ট দিবে আপনাকে, এবং অ্যাডভান্স পর্যন্ত এবং আপনার ইনকাম পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে নিতে পারবে। আমার কথাটা বুঝছেন? সো এইটা নিয়ে যদি আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে, তাহলে আমি আশা করি যে সব উত্তর পাইছেন, যে আপনার অবশ্যই পিসিতে যান। কিন্তু হ্যাঁ, 52কে আমি একটা অফার দেখলাম, সেকেন্ড হ্যান্ড নেন, ইস্যু নাই তো। ম্যাক যদি ভালো থাকে আপনি সেকেন্ড হ্যান্ড নেন, 40-45,000 টাকা, কোনো প্রবলেম। আপনি শুরু করেন, কিন্তু ভিডিও এডিটিং, স্পেসিফিক্যালি ভিডিও এডিটিংয়ে আপনার ভালো মানের জিনিস হওয়া খুব জরুরি। আপনি ওই 8 GB, আমার আমার অনেক পোলাপান আসছে ইউটিউব থেকে, যারা বলছে ভাই আমার 8 GB র্যাম, আমি ডিরেক্ট না বলছি ভাই আপনি কইরেন না, ওতে আপনার টাকাটা লস যাবে। আমাদের কোর্সের মডেলই ওইটা না। আমরা আমরা এই টার্গেট নিয়ে যে বাংলাদেশের সব থেকে বেস্ট এডিটর আমি বের করব, এইটা হচ্ছে আমার চ্যালেঞ্জ লাইফে। কারণ হচ্ছে এইটা নিয়ে আমি সবথেকে বেশি প্যারা খাইছি ক্লায়েন্টের কাছে, যে অনেকেই জানেন হয়তো বা আমার এইটা আসলে মেন বিজনেস না, এটা হয়তো বা রিসেন্টলি বিজনেস মডেল আসতেছে কোলাবরেশনে যাওয়ার পরে। তার আগে এটা আমার ছিল হচ্ছে এডিটিং বা এডিটর, বা এডিটর পাই না, শালার এডিটর পাই না, এডিটর পাই না কেন? সো এডিটরের প্রবলেম কীভাবে সলভ করা যায়, ওইটা নিয়ে হচ্ছে আমি টার্গেট নিয়ে বের করি। সো ওইখান থেকেই মূলত হচ্ছে আমার টার্গেটটা আসে, আর ওইখান থেকে আমি এটা নিয়ে কাজ করি ইনশাল্লাহ। আমি এতটুকু বিশ্বাস রাখি যে বেস্ট এডিটর আমি বের করতেছি। সো ওইটাই হচ্ছে আমার টার্গেট, যে বেস্ট এডিটর বের করা। সো আপনি বেস্ট এডিটর হইতে চান, তাহলে আপনার আসলে এই পিসি অনেক বেশি ম্যাটার করে, অনেক বেশি। কারণ হচ্ছে এই যে শুভ্র ভাই, আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, কেবল কমেন্ট করছে আমি দেখলাম, সে অনেক ভালো কাজ করতো, অনেক ভালো কাজ করতো। তারা নিয়ে হচ্ছে আমার ফার্স্ট ব্যাচের একটা ড্রিম ছিল। আমার ফার্স্ট ব্যাচে আরেকজন স্টুডেন্ট আছে, আবিদ নামে একজন স্টুডেন্ট, যে রিসেন্টলি হচ্ছে একটা মরক্কোর কোম্পানিতে জব করতেছে, জব নিছে রিসেন্টলি। অ্যান্ড $2,000 তার হচ্ছে স্যালারি স্টার্ট হয়েছে, $2,000 তার স্টার্টিং স্যালারি। সো এর রিজন হচ্ছে, ওর কাছে মোটামুটি ভালো একটা পিসি ছিল। সো এই সেম জায়গায় শুভ্র ভাই, ভাই, সেম জায়গাতেই সে নিচে পড়ে গেছে, আর সে কই গেছে গা। সো পিসি ম্যাটার করে ভাই আপনার কাছে। তবে আমার কোর্স করার জন্য মিনিমাম কনফিগারেশন হচ্ছে 16 GB র্যাম, 16 GB র্যাম মনে রাখবেন, 16 GB র্যাম, কোরাই 5-এর 10 জেন, অথবা রাইজেন 5 5600G প্রসেসর মিনিমাম। আপনি কোরাই 3 মিনি নিয়ে আমার টাইসে নিয়ে আপনি কুলাইতেই পারবেন না, আপনার আফটার ইফেক্ট ওপেনই হবে না। আমি যখন 3D নিয়ে আপনারা খেলবো, তখন হচ্ছে 3D খেলাতে আপনি হারিয়ে যাবেন। সো কান্দাকাটি করা আপনার অপশন থাকবে না। সো এই জিনিসটা ম্যাটার করে। সো এইটা নিয়ে যদি আসতে পারেন, তাহলে হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ করতে পারবেন। আশা করি যে ভাই আপনি আব্দুল আজিজ আপনার উত্তর পাইছেন।
ভাই আমি কি কথা কি শোনা যায়? একটু ওয়েট ভাই, একজন একজন করে নিচ্ছি। আপনি হ্যান্ড রাইজ করেন, আমরা একজন একজন করে আসতেছি, হ্যাঁ? রাগ করবেন না ইনশাল্লাহ, সবার কাছে আসবো। সো আচ্ছা, মেহেদি ভাই, মেহেদি ইসলাম ভাই একটু বলেন। এটা শুরু করার সবথেকে ওয়ে হচ্ছে আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, তার কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে আপনি মেন্টর সিলেক্ট করে আপনার ওখানে আগানো একটু টাফ। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি টাকা দিবেন, 2 দিন পর আপনার ফ্যামিলি আপনার দূরের ইচ্ছা মতো শুরু করবে যে টাকা দিছি কিছু করতে পারতেছো না, শিখতেছো। সো এই পেশা নিয়ে আপনার কাজ করা একটু টাফ। এখন আপনার তৃতীয়ত হচ্ছে আপনার স্টাডি কোন জায়গায় করতেছেন আপনি? এসএসসি দিচ্ছেন নাকি এইচএসসি? জি আমি এইচএসসি দিব সামনে আর কি। একটা সাবজেক্টে ফেল আসছে আমার, আমি ডিপ্লোমাতেও করছিলাম ভাই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আপনি একটু ফ্যামিলিরে আগে একটু বুঝাইতে পারেন রিয়েল নিউ ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, এদিকে একটু বুঝানোর ট্রাই করে। আমার মনে হয় এটা বুঝাইলে এটা কাজ করবে, এবং একটু নিয়ে নিয়ে মানুষকে বুঝান। যদি প্রবলেম হয় তাহলে আমার সাথে কথা বলে দিন, আমি তাকে ম্যানুপুলেট করে দিব। দ্বিতীয়, বুঝতে পারছেন? এখন আর তৃতীয়ত হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম না সলভ করতে পারেন আর কি, কোনো মেন্টরের আন্ডারে কাজ না করতে পারেন, অবশ্যই ভালো মেন্টর যার কাছেই করেন, তাহলে ইউটিউব থেকে শিখতে পারেন। কিন্তু ইউটিউবের জগা খিচুড়ি তো এক এক জায়গা থেকে এক এক, কিন্তু যারা হাইলি ক্রিয়েটিভ তারা এটা পারে। এখন আপনি যদি ওই জায়গায় রিস্ক নিতে চান তাহলে রিস্ক নিতে পারেন, বুঝতে পারছেন? সো এরকম যদি আপনি একটু সাজেস্ট করতেন আর কি ভাইয়া, কি সাজেস্ট করব? এই মানে শেখার জন্য আর কি। শিখার জন্য লাইক আপনি যদি একদম বিগিনার থাকলে আপনি একদম শুরু থেকে শুরু করেন। কারণ হচ্ছে বিগিনার থেকে আগে আগে সফটওয়্যার আইডিয়া নেন। সেটা হচ্ছে আপনার আছে, বাংলাদেশেই আছে, বাংলাদেশি জেমস প্রিন্স। জেমস প্রিন্স থেকে শুরু করেন, বিগিনিং আইডিয়া নেন। এরপর অ্যাডভান্স যখন আসে তখন হলে আমার স্টুডিসিংকে দেখে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো প্র্যাকটিস করেন। কিন্তু একটা দুইটা করে, আমি আগেও বলতেছি, একটা দুইটা করে আপনি ফ্লো ধরতে পারবেন না, খুব টাফ হয়ে যাবে। এবং ইউটিউবে যত কন্টেন্ট দেয় কেউ ওই ফ্লো ধরে কন্টেন্ট দেয় না, সবাই বিভিন্ন জায়গা থেকে একটু একটু। আর একটা আছে ভিনিমোশন, ভীষণ ভিনিমোশনও ফলো করতে পারেন। সো অ্যাজ ইউর উইশ। ওকে ভাই, নেক্সটে যাই। এমডি নিজাম ভাই। ভাই একটু ওয়েট ওয়েট ওয়েট, আমি আমি নাম বলছি, একটু বলেন, আমি একজন একজন করে শেষ দিচ্ছি। এমডি নিজাম ভাই, সে মনে হয় একটু ইয়েতে গেছে। অমিত শাহ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই আমি বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার সাথে ফেসবুকে অলরেডি কথা বলছিলাম। আমার হচ্ছে আমি অনেক বছর ধরে কাজ করতেছি। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে মোশন গ্রাফিক্স এর। হ্যাঁ, হ্যাঁ। এখন হচ্ছে আমি এডিটিং এর দিকে ফোকাস দিচ্ছি। আমি অলরেডি একটা অফিসিয়াল জব করতেছি। তো আমি আসলে ভাই ঠেকে পড়ছেন মনে হয়। আহ, যেটা রিলেটেড হচ্ছে কি এডিটিং এর বিষয়ে কিছু ভাই আপনার কথা কিছুই বোঝা যাচ্ছে না। একই কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ, 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 বলেন। একটু ফাস্ট আমার করেন হচ্ছে ভাই। আমি হ্যাঁ, কাজ সবই পারি মোটামুটি, কিন্তু আমি কাজে লাগাইতে গেলে তখন একটু মানে কাজটা কেমন হবে সেটার দিকে একটু ফোকাস দিতে পারি না, এটাই সমস্যা। এটার আমার সহজ একটু হচ্ছে, গাইডলাইন যদি দেন। আপনি মনে হয় লাস্ট 5 থেকে 6 মাসে কোনো নেন নাই, লিভ টিভ নেন নাই জীবনে, কুত্তার মতো খাইতে যাচ্ছেন। হ্যাঁ, আমি হচ্ছে অনেক বছর ধরে কাজ করতেছি, কিন্তু আমি আসলে ওই যে গাইডলাইন যেটা ওটা পাচ্ছি না আর কি। আপনি তো আগে আমি আগে চাচ্ছিলাম আর কি আমার কিছু কিছু। আপনি সহজে বই বলি, আপনি আগে 5 দিনের জন্য সব সাইডে বাদ দেন, মোবাইলও হাতে নেবেন না, নিয়ে ওই সাজেক মাঝে গিয়ে বসে থাকেন। এরপরে আসবেন, আসার পরে পিসির সামনে বসবেন, বসার পরে এরপরে চিন্তা করবেন, দেখেন কি হয়। বুঝতে পারছেন? কারণ মোশন গ্রাফিক্স যারা, ভিডিও এডিটিং যারা, এইসব সেক্টরে কাজ করে, এদের মান্থলি না হলেও 2 থেকে 3 দিন রেস্ট নেওয়া উচিত, একদম সব কাজ বাদ হ্যাঁ, আমি দিয়ে। আসলে জব করতে হ্যাঁ, বিয়ে করছি, এই কারণে আমি এগুলাই একবার এইগুলাই প্রবলেম। আমি যদি আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি বার্ন করা শুরু করছে, বুঝতে পারছেন? আপনার হচ্ছে ক্রিয়েটিভিটি বার্ন করা শুরু করছে। সো এর জন্য আপনার নতুন আইডিয়া খুঁজে পাচ্ছেন, আপনি জানেন কিন্তু আপনার আউটপুট আসতেছে না। সো আপনার জন্য সব কিছুই না এগুলো, আপনি জাস্ট 5-10 দিন, 4-5 দিনের জন্য সব কিছু ছেড়ে বাইরে যান গা, মোবাইলও হাতে নিন না, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে আমি আপনার কাছে ভাইয়া একটা করে গাইডলাইন একটা নিতে করে পারি না। কোয়েশ্চেন ভাই, একটু কাইন্ডলি। আমার অনেকে আছে, অনেকে হাত তুলে আছে, আমি উত্তর দিতে পারবো না এদের, পরে আমার সারা রাত বসে বসে উত্তর দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, রাফসান সাহেব। হ্যাঁ, রাফসান সাহেব ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ও, আমার হচ্ছে ওই কথা শোনা যাচ্ছে? জি জি, কথা শোনাচ্ছে, জি বলেন। আচ্ছা ভাই, আমার হচ্ছে আপনি যে Pinterest দেখাইছেন না? তো হ্যাঁ, Pinterest হচ্ছে আমার তো Pinterest আমি ইউজ করি না। তো ই এখন আরকি ওপেন করলাম আরকি। তো ভাই আপনার যে ফিড, আপনার ফিডে তো সব ভিডিও এডিটিং দিয়ে ভরা ভাই, আইডিয়া দিয়ে। বাট আমি ওপেন করার পর তো আমার তো এগুলো কিচ্ছু আসে না কারণ ভাই। হচ্ছে আপনি সার্চ করতে জানেন না, সার্চিং আমি অনেক। আইডি নেই Pinterest।
হ্যাঁ, হ্যাঁ। আগে ইউজ করি নাই Pinterest। এর জন্যই আসে নাই। সো আপনি এখানে আগে সার্চ করতে হবে। আপনার একটা অ্যালগরিদম তৈরি করতে হবে। লাইক আপনি Instagram অ্যালগরিদম যেভাবে তৈরি করছেন না? সেম ওয়ে Pinterest এর। আপনি Instagram যেইভাবে অ্যালগরিদম ক্রিয়েট করতেছেন, আপনার Instagram এর অ্যালগরিদম এমনভাবেই ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট হচ্ছে আপনার সার্চ করতে হবে ওইসব বিষয় নিয়ে। সো টপিক যখন আস্তে, আস্তে সার্চ করতে থাকবেন, আপনার এখানে জাস্ট অনেক কিছু এড হইতে থাকবে। এড হইতে, হইতে দেখবেন যে একসময় গিয়ে বুম! আপনি একদম যাবেন, সব আইডিয়া পাবেন, সার্চ করবেন, আইডিয়া পাবেন। বুঝতে পারছেন?